মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ভাষা আদায় করার সূত্র ধরে স্বাধিকার স্বাধীনতা নিজেদের ভূখণ্ড নিজেদেরকে নিজেরাই শাসন করার অধিকার এবং অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখা বিশ্বের বুকে এক চমৎকার অপূর্ব মানচিত্র হিসেবে আবির্ভূত হয়ে ওঠা বাংলাদেশের নাম। সে ভাষার অধিকার আদায়ের জন্যে প্রাণ দেয়া ১৯৫২ সালে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। সেদিনকে ভোলা যায়? সেদিন গৌরবের, সে গৌরবের হাত ধরে আমরাও গৌরবান্বিত। ৫২ সালে যারা ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। তাদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি নিউজ 24-এর বিশেষ আয়োজন আমার ভাইয়ের রক্তে রাঙানো। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক এবং কথা সাহিত্যিক মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, জাতি এখন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস পালন করার জন্য প্রস্তুত। দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে, ঢাকায়ও চলছে। আমরা সেসব প্রস্তুতির খবর আপনাদেরকে জানাবো এবং জানাবো ১৯৫২ সালের ইতিহাস। তাহলে ভাষার অধিকার কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে কি আসলে এই ভূখণ্ডের মানুষকে, বাঙালিকে দাবিয়ে রাখারই ষড়যন্ত্র হয়েছিল তখন? ধন্যবাদ। খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আপনি নিয়ে এসেছেন। আমি আসলে একটু পিছনের কথাই বলতে চাই যে আমি একটা যেহেতু লেখালেখি করি, একটা উপন্যাস এই মেলায় এসেছে যে অগ্নিকন্যা। এটা কিন্তু ইতিহাস নির্ভর উপন্যাস, ৪৭ থেকে ৬৬। ফলে আমাকে অনেক বই পড়তে হয়েছে এবং জানতে হয়েছে ইতিহাসটা। তো আমি শুরুটাই বলি যে ৪৭-এর ১৪ই আগস্ট পাকিস্তান যখন স্বাধীন হলো, তারপরে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি রাষ্ট্র আলাদা এবং ভারত আলাদা। তার ঠিক ১৫ দিনের মধ্যে করাচিতে একটি সামিট হয়েছিল, শিক্ষা সামিট। সেই সামিটে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ঠিক ওই দিনেই ঢাকায় খবর আসে এবং তমুদ্দুন মজলিস, একটা সাংস্কৃতিক সংগঠন, তারা প্রথম মিছিল বের করে ঢাকা শহরে। সেই মিছিলে তখন তো এই ঢাকা শহরে এইরকম একটা পরিবেশে মিছিল হবে এটা কেউ ভাবতেই পারেনি। পুলিশ তো একটা ঠান্ডার অবস্থা যে আসলে এইটা কি, কে কারা মিছিল বের করলো এই সময়টা, কারা হতবিহ্বল, কে কোথায়, সর্বত্র ছড়িয়ে পড়লো সেই মিছিলের খবর। তারপরে দেখা গেল যে একটা সাংস্কৃতিক সংগঠন, সেটা অধ্যাপক আবুল কাশেম নামে, উনি ছিলেন ওইটার সাধারণ সম্পাদক, ওনার নেতৃত্বেই মিছিলটা হয়েছিল। তারপরে তো দৃশ্যপট পাল্টে গেল এবং বারবারই তারপরে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, এই মিছিল কারা করলো, কীভাবে, কেন করলো সেটা বের করা। তখন নতুন একটা দেশ, জিন্না বড়লাট, ফলে এই সময়কালে তাদের কাছে, সবার কাছেই সে হলো জাতির জনক, পাকিস্তান রাষ্ট্রের জনক। তো এই রকম পরিস্থিতিতে তো সবাই তো হওয়ার কথা, কিন্তু বাঙালি যে তারা শুরুতেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী শুরুতেই ভাষার উপরে অধিকার, ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। এটার কারণটা কি? যে সামাজিক সাংস্কৃতিক এটাতে কিন্তু বাঙালির একটা ঐতিহ্য, হাজার হাজার বছরের ঐতিহ্য, সেইটাকে দাবিয়ে রাখার প্রথম নিয়েছিল। যদিও তখন ৫৬% বাঙালি এবং যারা বাংলা ভাষাভাষী কথা বলে এবং ওভারঅল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যত জনগোষ্ঠী ছিল তার ৫৬% ছিল এই বাংলা ভাষাভাষী। তো ওই সময় তো এটা প্রশ্নই আসে না যে রাষ্ট্রভাষা উর্দু হবে, তাহলে তার মানে কি আপনার টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া। তো তখন বাঙালিকে দাবিয়ে রাখা মানে কি, যে এখানকার যারা কোনো শিক্ষা দীক্ষায় যদি না বাড়তে পারে, শিক্ষার ব্যবস্থা যদি ভঙ্গুর করে দেওয়া হয়, তাহলে তো এরা হয়ে থাকবে, অশিক্ষা, তাদের দাবি আদায় বা কোনো কিছু নিয়ে তারা উচ্চবাচ্য করতে পারবে না। ফলে দেখা গেল যে তারা এইটাকেই প্রথম টার্গেট নিয়েছিল এবং পর্যায়ক্রমে এটা কিন্তু এর আগেও তারা অনেকবার উদ্যোগ নিয়েছে। বঙ্গভঙ্গ আন্দোলনের পরেও যে ওখানকার মহাকবি ইকবাল, উনিও কিন্তু এই উদ্যোগ নিয়েছিলেন যে না, এই পাকিস্তানি উর্দু ভাষা তো জিন্না কিন্তু উর্দু ভাষী ছিলেন না, এটা যদি আপনারা জানেন। উনি ছিলেন ইংরেজি ভাষী, উনি ছিলেন
ইয়ার মানে ভারতীয় একজন নাগরিক। পরে উনি দিল্লিতে এই ইয়াতে শাসন করতে যান। উনি কি বলেছিলেন জানেন, যে আমি একজন ভারতীয় হিসাবে, ওনার যে প্রথম বক্তব্য বড়লাট হওয়ার পরে, যে আমি একজন ভারতীয় হিসাবে আমি পাকিস্তান শাসন করতে যাচ্ছি, যেমনিভাবে মাউন্ট ব্যাটেন ভারতে বড়লাট হিসাবে দায়িত্ব পালন করছে, একজন ব্রিটিশ নাগরিক, আর আমি একজন ভারতীয় হিসাবে পাকিস্তান শাসন করতে যাচ্ছি। তো যিনি উর্দুভাষী ছিলেন না, তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য এত মরিয়া হয়ে উঠলেন কেন তখন? কেন, আপনার কি মনে হয়? এটা তখন তার মানে খুবই আস্থাভাজন ছিলেন খাজা নাজিমুদ্দিন। ওনাকে মুখ্যমন্ত্রী কিন্তু বানানো হয়েছিল। আপনি দেশভাগের আগের ইতিহাস যদি একটু দেখেন, যে সোহরাওয়ার্দী ছিলেন মুখ্যমন্ত্রী এই বাংলার, যখন দেশভাগ হলো তাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হলো, এবং একইভাবে তিনি কিন্তু মুসলিম লীগেরও সভাপতি ছিলেন। তাকে কৌশলে তাকে সরিয়ে দেওয়া হলো। কারণটা হলো যে উনি অত্যন্ত ডাইনামিক নেতা ছিলেন, ওনাকে তো দাবিয়ে রাখা যাবে না, ওনাকে তো যা বলবে জিন্নাহ সাহেব সেটাই শুনবে, সেই মানুষ সোহরাওয়ার্দী ছিলেন না। সেই কারণে সোহরাওয়ার্দীকে সরিয়ে দেওয়া হলো, এবং দেশভাগের পরপরই যেহেতু মুসলিম লীগের সভাপতি তখন খাজা নাজিমুদ্দিনকে করা হলো, তখন তো ওই পদাধিকার বলে ওনাকে মুখ্যমন্ত্রী করা হলো। এইটাই ছিল তার কৌশল, যে সে তার পদলেহনকারী, এবং একজন তোষামোদী মুখ্যমন্ত্রী বলা হতো তাকে। তো ওনার পরামর্শ ছিল, এবং আপনি জিন্নাহ সাহেব কিন্তু খাজা নাজিমুদ্দিন কিন্তু উর্দুভাষী, উনি উর্দুতেই কথা বলতেন, বেশি পছন্দ করতেন, এবং জমিদার ছিলেন নিশ্চয়ই জানেন। তো উনি পরামর্শ দিলেন, এবং ফজলুর রহমান ছিলেন তখন শিক্ষামন্ত্রী। এরা দুইজনে পরামর্শ দিলেন যে উর্দুতেই বেশিরভাগ লোক কথা বলে, আপনি কেন বাংলাকে প্রায়োরিটি দিবেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই তাদের পরামর্শে উনি ঢাকায় এসে বললেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো এর মাঝখানে আরো কিছু ঘটনা, যেমন বঙ্গবন্ধু 47 দেশভাগের পরপরই ঢাকায় ফিরে এলেন। ঢাকায় ফিরে আসার পরে ওই যে তমুদ্দিন মজলিস যেই মিছিল করলো, তারপরে তো সবার ভিতরেই একটা যে ওরা তো পাকিস্তানিরা তো এটা সহসা ছাড়বে না, এটাকে তারা আরো অনেক দূর নিয়ে যাবে। তো ওখানে দেখা গেল যে তমুদ্দিন মজলিস তারা একটা পুস্তিকা বের করলো, এই যেহেতু এটাকে তারা আন্দোলন হিসাবে এটাকে এগিয়ে নেবে, সেখানে অনেকের লেখা করলেন। এবং এখানে যদি আপনারা মনে করেন যে এখন যে ডেইলি স্টারের সম্পাদক, তার বাবা তিনি তখন কলকাতার একটা পত্রিকার সম্পাদক ছিলেন, উনিও ওখানে লেখালেখি করে সেখানে এক ধরনের জনমত সৃষ্টি করেছিলেন বাংলার পক্ষে। সেখানে আমাদের মানে বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনিও কিন্তু প্রথম এই বাংলার পক্ষে, যে তারা না বুঝেই যে এই সিদ্ধান্ত নিচ্ছে যে উর্দুকে, এটা বুঝতে পারতেছিলেন তখনকার বুদ্ধিজীবীরা, তখন তারা কিন্তু এই যে আজাদ পত্রিকাও তখন উনি লিখছিলেন, যদিও আজাদ ছিল মুসলিম লীগের পত্রিকা, কিন্তু আজাদ পত্রিকা তখন জনমত গড়ার জন্য, এবং তারা যে একটা ভুল পথে পা বাড়াচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী, সেটা তারা টের পেয়েছিলেন, তারা বুঝতে পেরেছিলেন। তখন তারা জনমত গঠনের জন্য এই লেখালেখি শুরু করেন। ওই পুস্তিকায় তখন তারা দেখলো যে আসলে এই বাংলা ভাষার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। বাংলা ভাষাকে তারা রাষ্ট্রভাষা যদি না করা হয়, উর্দুকে যদি রাষ্ট্রভাষা করা হয়, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে উর্দু ভাষার উপরে চাপিয়ে দেওয়া হবে, এবং উর্দুতেই কথা বলতে হবে, উর্দুতেই করতে হবে। আপনি আপনার মায়ের ভাষা বাংলা, আপনি উর্দুতে শিক্ষা গ্রহণ করবেন, এটা কি করে সম্ভব? তখন শেখ মুজিবুর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আইন বিভাগে উনি এসে ভর্তি হলেন। তখনই দেখলেন যে আন্দোলন চাঙ্গা হচ্ছে, মানে আন্দোলন মানে কি এই ইস্যুতে মানে নানা জনের সাথে উনি কথা বললেন যে এটা নিয়ে তো আন্দোলন করা দরকার, ওরা তো নানাভাবে করবে। তখন উনি বিশ্ববিদ্যালয় অন্যান্য যারা হল সংসদের ভিপি ছিলেন, জিএস ছিলেন, বা অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটা মিছিল বের করলেন ঢাকা শহরে। তো ওই মিছিলে শেরেবাংলাও কিন্তু জয়েন করেছিলেন, এবং উনি আহত হয়েছিলেন। আর বঙ্গবন্ধুকে তখন তো বঙ্গবন্ধু ছিলেন না, উনি শেখ মুজিব হিসাবে মুজিব ভাই বলতো সবাই। তো তখন তাজউদ্দিনও ওই মিছিলে ছিলেন। তো শামসুল হক তখন আওয়ামী লীগ বা মুসলিম লীগের বড় নেতা, তো ওনার ওই মানে তখন পুরান ঢাকায় অফিস ছিল আওয়ামী লীগের, ওখানে এসে উঠলেন, এবং ওনার কাছেই একটা রুম খালি ছিল। তো বঙ্গবন্ধুকে ওই রুমে জায়গা দেওয়া হলো। তো তারপরে এই শামসুল হক সহ ওই আন্দোলনে মানে ওনাকেও প্রথমে শামসুল হককে গ্রেপ্তার করা হয় মিছিলে, যেদিন প্রথম যেই মিছিল হয়, তখন শেখ মুজিবও করেন যে আমাকেও গ্রেপ্তার, মানে আমাকেও হতে হবে। উনি ইচ্ছা করে কিন্তু গ্রেপ্তার হলেন, তা না হলে মানে আন্দোলন চাঙ্গা হবে না, এই ছিল তাদের। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 14 জন ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, বাকিরা সবাই মুচলেখা দিয়ে
ফিরে এসেছিলেন পড়ালেখার জন্য, কিন্তু বঙ্গবন্ধু মুচলেখা না দিয়ে মাথা উঁচু করে চলে এসেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি যা করেছেন সেটি সঠিক, প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার অবস্থান ছিল। এবং জেলে থাকা অবস্থায় আরেকটা খুব চমৎকার ঘটনার কথা বলি, সেটা হলো যে শামসুল হক বঙ্গবন্ধু তখন জেলে, তখন বলছিল যে আচ্ছা আমরা তো গ্রেপ্তার হলাম, আর তাজউদ্দিনকে বলছিল যে তুমি গ্রেপ্তার হয় না, তুমি রিপোর্টার বলে পরিচয় দিও। এটা বঙ্গবন্ধুর শেখানো। আমরা এই আলোচনা আমরা করব, তার আগে আমরা একটু জাতীয় প্রেস ক্লাবে যেতে চাই। সেখানে কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমরা সরাসরি সেই অনুষ্ঠানের খানিকটা দেখে আসি দর্শক। টায়ার টিউব আর অবহেলায় লালিত জীবন, ছুঁয়ে পড়া অর্থনীতির তত্ত্বের সুফলগুলো নিচে গড়িয়ে পড়তে না পড়তেই আরো বিপন্ন হবে অপান্তে এইসব জনম। দিনও ফুরিয়ে যাবে, সময়ও যাবে বয়ে, কেবলে উজাড় হতে থাকবে বস্তির ময়না, বাড়তে থাকবে শহরে জঞ্জাল। হায় তবু এই অবাসযোগ্য নগরে ফেব্রুয়ারি 21 আসে 21 ফেব্রুয়ারি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আমরা আবারও আলোচনায় ফিরে এলাম। আপনার নিশ্চয়ই মনে আছে ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজন সংসদ সদস্য, হ্যাঁ, উনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন যে এটা এই যে খাজা নাজিমুদ্দিন, ফজলুর রহমান এরা যখন পার্লামেন্টে বলতেছিল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন, যেটা অফিসিয়াল প্রতিবাদ হিসাবে চিহ্নিত করা হয়। তো আমি যেটা বলছিলাম যে তখন শামসুল হক বলছিলেন যে আমরা তো চলে আসলাম, তো এটা কেন? আর তাজউদ্দিনও ইয়া করলেন যে লিডার কেন গ্রেপ্তার হলেন না, তারা তো গ্রেপ্তার করতে চায়নি। তো তারপরে তখন সৈয়দ নজরুল ইসলাম বললেন যে এর ভিতরে কাহিনী আছে। কি কাহিনী? বলে যে তাকে গ্রেপ্তার না করলে, লিডার যদি গ্রেপ্তার না হয় তাহলে তো আন্দোলন জমবে না। আন্দোলন জমানোর জন্য উনি তখন পুলিশের হাতে ধরা দিলেন। তারপরে ওই জেলে তো গেলেন। তো শামসুল হক সাহেব জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমরা গ্রেপ্তার কি হবে, এই মানে আসলে কি, আর এতে কি সমর্থন থাকবে মানুষের? পাশেই ছিল একটা গার্লস স্কুল, তখন সেই গার্লস স্কুলে ওই যে নেতাদের মুক্তি চাই এই স্লোগান দিচ্ছিল। তখন সেই বঙ্গবন্ধু শামসুল হককে বলে, ওই যে শোনেন মেয়েরা জেগে উঠেছে, কাজে আমাদের আর চিন্তা নেই, আন্দোলন জমবে। তো এইভাবে তারপরে দেখা গেল যে ইয়া ঘেরাও, ওই যে মানে আমাদের পার্লামেন্ট হাউস ঘেরাও, সেখানে কিন্তু ওই সবাই আসছে একের পর এক ইয়া, মানে আর ওই ভিতরে তখন খাজা নাজিমুদ্দিন, উনি কিন্তু তখন বের হইতে পারতেছে না। আর সে বলতেছে যে তখন এই আইয়ুব খান, উনি কিন্তু ঢাকায় পোস্টেড ছিলেন আর্মিতে, এটা অনেকে হয়তো জানেন না। তখন তার কাছে সে সাহায্য চাইলো খাজা নাজিমুদ্দিন, কয় বাবা আইয়ুব, আমি তো বিপদে পড়ছি। কি বিপদ? বলে যে আমাকে তো এই শেরেবাংলার ছেলেরা, তখন ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বলা হয়তো শেরেবাংলার ছেলেরা আমাকে তো ঘিরে ফেলেছে, তারা আমাকে বের হতে দিচ্ছে না, তুমি না হলে আমার আর উপায় নাই। তখন সে তার টেলিফোন পেয়ে তার সৈন্যবাহিনী নিয়ে তাকে উদ্ধার করে আর কি, তাদের গাড়িতে, আর্মির গাড়িতে বাসায় পৌঁছে দেয়। তো এইভাবে আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে থাকে কিন্তু। এবং এই আন্দোলনের বারবারই বঙ্গবন্ধু ছিল টার্গেট, তাকে গ্রেপ্তার করলে যে ইয়া হবে না, মানে আন্দোলন জমাতে পারবে না, এটাই ছিল তাদের ইয়ে। কিন্তু বঙ্গবন্ধুর এই আন্দোলন ঢাকায়ও রাখে নাই, মানে ঢাকায় থাকলেও যদি দেখা সাক্ষাৎ করে তারা কৌশল নির্ধারণ করে আন্দোলনের বা রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করে, সেই কারণে ঢাকার বাইরে পাঠায় যেত। তো একদিন এরকম ওই আব্দুল লতিফের কণ্ঠে, বঙ্গবন্ধু তখন জেলে, আব্দুল লতিফের কণ্ঠে গান শুনতে পায় যে ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। এই কথা শোনার পরে তো বঙ্গবন্ধু রীতিমতো মানে উদ্বেলিত, মানে উচ্ছ্বাস তার ভিতরে, যে এই গান যখন রচিত হয়ে গেছে তখন এই ভাষা কে কেড়ে নিবে, এই ভাষা কেড়ে নেওয়ার কারো শক্তি কারো নাই। এইভাবেই কিন্তু এই আন্দোলনটা জমতে থাকে এবং নানা দিকে সবাই কিন্তু তখন পত্রপত্রিকাগুলি খুবই জোরালো ভূমিকা রাখছে। সেখানে একটা সাময়িকী, যেটা বললাম যে একবারে একটা বুকলেট বের হইতো, সেটাও কিন্তু এই যে ভাষার দাবিতে। এবং আপনি দেখেন যে আলটিমেটলি এই ভাষার দাবিতে যে ছাত্ররা যে কর্মসূচিতে আসলো এবং সেখানে যে কর্মসূচিকে ইয়া করা এবং সমস্ত কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে এই এত বড় ভূমিকা, তখন আপনি সমস্ত আন্দোলনে
এই মানে এই ভাষা কেন্দ্রিক, যে না ভাষার দাবি আগে আমাদের ইয়ে করতে হবে, কারণ ভাষার দাবি যদি পূরণ না করা যায় তাহলে আমাদের সমস্ত মানে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য সব কিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। তো এইভাবেই দেখা গেল যে আন্দোলন করে যেই দিন কর্মসূচি ছিল মাঝখানে কিন্তু আন্দোলনটা একটু স্থিমিত হয়ে গেছিল, যে সবাই জেলে। আমরা আবারও এই ইতিহাসের বিষয়গুলো আমরা জানবো, তার আগে একটু আমরা 21শে ফেব্রুয়ারি পালিত হওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একটু খবর নিই। এরই মধ্যে শাহবাগে কাঁটাবন এলাকায় ফুলের দোকানগুলোতে মানুষের ভিড় আছে, তাদের বিক্রিও বেড়েছে। আমাদের সহকর্মী মারুফা সেখানে আছেন, তার মাধ্যমে আমরা একটু জানতে চাই। মারুফা, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, কি পরিস্থিতি এখন আছে শাহবাগের ফুলের দোকানগুলোতে? সাদি, এরই মধ্যে কিন্তু প্রথম প্রহরে যে ফুল দিতে যাবে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীবাসী, তারা কিন্তু তার প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা দেখছি 2-3টা পয়েন্ট আমরা ঘুরে দেখেছি, শাহবাগ, কাঁটাবন এবং এর আশপাশে যে সমস্ত ফুলের দোকানগুলো আছে তারা কিন্তু খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এটি কাঁটাবনের যে ফুলের দোকানগুলো আছে সেখানে কর্মীরা কিন্তু খুবই ব্যস্ত তোরণ বানাতে। তারা নিজেরা বেশ কিছু কিন্তু তৈরি করে রাখছে, যে বিভিন্ন সংগঠন, তারপরে এখানে আশপাশে যেই সমিতিগুলো আছে, দোকান মালিক সমিতি এবং আশপাশের এলাকার যে সমস্ত মানুষরা আছে, তারা এখান থেকে এই তৈরি করা তোরণগুলো নিয়ে যাবে এবং নিজেদের নাম বসিয়ে এখান থেকে একেবারে রেডি থাকছে এখানে। আর এছাড়া কিন্তু অনেক ক্রেতাদেরকে দেখছি যে নিজেদের এখান থেকে খোলা ফুল তারা কিনে নিয়ে যাচ্ছে, যে নিজেরা তোরণটি তৈরি করবে নিজেদের মতো করে। আর আশপাশে যে সমস্ত এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার শিক্ষার্থীদেরকেও আমরা দেখছি এখান থেকে ফুলের গোছা কিনে নিয়ে যাচ্ছে তারা, এবং এখানে তারা বলছে যে বন্ধুরা মিলে সবাই একসাথে নিজেরা তোরণ তৈরি করবে। আর যারা একটু ব্যস্ত তারা এখান থেকে কিন্তু এই তৈরি করা যেই তোরণগুলো সেগুলো নিয়ে যাবে। সাদি, আপনি জানেন যে এখানে যারা এসেছিল তাদের সঙ্গে আমার কথা হয়েছে, বিশেষ করে আগের প্রজন্মের যারা, তারা বলছিল তাদের শৈশবের স্মৃতির কথা, যে একটা সময় ছিল বা ঢাকা থেকে একটু দূরে যদি আমরা যাই, যেখানে ফুল আসলে এইরকম করে কিনে আসলে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় না, তারা ফুল সংগ্রহ করে আগের দিন রাতে ফুল সংগ্রহ করে নিজেরা সেই ফুল দিতে যায়, এবং সেটার আসলে যেই একটা অনুভূতি এবং যেই আমেজ সেটি তারা রাজধানীতে সেটি নেই। তারা এখান থেকে ফুল কিনে তারপরে আজকে রাত্রের 10টার পর থেকে আসলে অপেক্ষা করবেন এবং সেখান থেকে পলাশী হয়ে তারা ফুল দেবেন। এখানে বেশ কয়েকজন ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি, তারা নিশ্চয়ই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই ফুল কিনতে এসেছেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। ফুল কিনেছেন বোধহয় কালকে 21শে ফেব্রুয়ারি, সেজন্য? জি। তো এত আগে থেকেই যে ফুল কিনছেন, কোথায় বাসা আপনাদের? আমাদের বাসা বিটের ভিতরে। এই যে শহীদ মিনারে যে ফুল দিতে যাওয়া, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই, কেমন লাগে, কেন এই ফুল দিতে যাওয়া? যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য এখানে যাব, এটাই আমার আনন্দ। ওইখানে গিয়ে আমি ফুল দিব, তাদের শ্রদ্ধা জানাতে পারবো, এটাই জন্যই আমি বহুত গর্বিত। ভাষা শহীদদের প্রতি কিন্তু সব প্রজন্মের যারা এখানে এসেছেন সবাই কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য ফুল কিন্তু আমাদের এই মাধ্যম। 52 থেকে এখন পর্যন্ত আমরা প্রতি 21শে ফেব্রুয়ারিতে 20 ফেব্রুয়ারি রাত থেকে কিন্তু ফুল দিতে যাই, এবং কালকে সারাদিন ব্যাপী চলবে এই ফুল দেয়া। এবং এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকে মুখর হয়ে রয়েছে এই ফুলের দোকানগুলো, এবং এই ফুলের দোকানের ব্যবসায়ী থেকে কর্মীদের মধ্যে একটি উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখছি তাদের দিক থেকে, কারণ ব্যবসায়িক দিক থেকে তাদের জন্য এই মৌসুমটি খুব ভালো। আর শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য ক্রেতারা এখানে ভিড় করছেন। কেউ এখানে আগে থেকে তৈরি করার জন্য নির্দিষ্ট ডিজাইন দিয়ে যাচ্ছেন, এবং কেউ এখান থেকে তাদের তৈরি করা যে তোরণ সেটি কিনে নিয়ে যাচ্ছেন। সবার উদ্দেশ্য কিন্তু সাদি এখানে একটাই, আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এবং ফুল হচ্ছে সেই শ্রদ্ধা জানানোর অন্যতম মাধ্যম। ফুল দিয়ে আমরা আমাদের ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানান। আর এই সন্ধ্যার পর
কিন্তু এই ভিড় আরও বাড়বে বলে তারা মনে করছেন এবং আরও ফুল দেশে রাজধানীর আশপাশ থেকে এখানে আসবে এবং ফুলের দাম কিছুটা বাড়তি কিনা আমরা জানার চেষ্টা করেছি। বিক্রেতারা দাবি করছে যে ফেব্রুয়ারি মাস জুড়েই ফুলের মৌসুম, দাম একটু বেশি থাকে, কারণ সারা বছরে এই মাসটাই তারা বিভিন্ন উৎসবকে ঘিরে এবং বিভিন্ন দিবসকে ঘিরে তারা তাদের ব্যবসা করে মূলত, যার কারণে তারা দাবি করছে যে ফুলের দাম আসলে স্বাভাবিক রয়েছে। কিন্তু ক্রেতারা একটু অভিযোগ করেছে কেউ কেউ যে ফুলের দাম একটু বেশি, তবে দেশি ফুলের দাম কিন্তু নাগালের মধ্যেই রয়েছে। আমরা দেখছি দেশি ফুলের মধ্যে এখানে গ্যান্দা, রজনীগন্ধা, এই সমস্ত ফুল, ডালিয়া, এই সমস্ত ফুলের চাহিদা বেশি। এছাড়া বাইরের ফুল যেগুলো আছে সেগুলোও কিন্তু কিনছে। তো সাথে সব মিলিয়ে কাটাপড়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে, ফুল সংগ্রহ করছে। কেউ কেউ হয়তো আজকে রাতেই শহীদ মিনারের উদ্দেশ্যে এই ফুলগুলো নিয়ে যাবেন, আবার কেউ আগে থেকে সংগ্রহ করে রাখছে ভোরবেলা প্রভাত ফেরিতে যাবার জন্য। তো প্রভাত ফেরির আসলে মূল উপকরণটাই কিন্তু ফুল। তো বিভিন্ন সংগঠন এবং সবারই এখন পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু এই ফুল কেনার জন্য ভিড় করছে সবাই ফুলের দোকানগুলোতে। সাদি, মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আমরা কোনো এক সময় আপনার সঙ্গে সংযুক্ত হব। দর্শক, আমরা আপনাদেরকে বইমেলার পরিস্থিতির খবর জানাবো, কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কেমন সেসবও আমরা জানাবো, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনার জন্য কথা সাহিত্যিক এবং সাংবাদিক মোস্তফা কামাল আছেন, তার কাছে বিশ্লেষণ শুনবো। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24-এর বিশেষ আয়োজন আমার ভাইয়ের রক্তে রাঙানো। চলুন দর্শক, আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আসি। প্রস্তুতি কেমন সেখানে দেখে আসি, জানাবেন আমাদের সহকর্মী প্লাবন রহমান। দাঁড়িয়েছি জাতীয় শহীদ মিনারের সামনে। আসলে আর কয়েক ঘন্টা বাকি ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে পুরো জাতি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারি আসলে ভাষার জন্য জীবন দিয়েছে সালাম, রফিক, বরকত, শফিক। আসলে এরকম ঘটনা পৃথিবীতে বিরল। কোনো জাতি আসলে ভাষার জন্য আসলে জীবন দানের ঘটনা কিন্তু বাংলাদেশি প্রথম ভাষার জন্য জীবন দিয়েছে, বাংলা ভাষার জন্য। আমরা যেমনটা বলছিলাম যে কয়েক ঘন্টা বাকি, রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং কাল সকাল এবং তারপরেই কিন্তু শহীদ মিনার কিন্তু খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এবং জানিয়ে রাখি, সে কারণেই কিন্তু এখন আমরা বিকাল থেকেই এই শহীদ মিনারে অবস্থান করছি। পুরো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু রাখা হয়েছে শহীদ মিনার এবং এর চারপাশ এর এলাকা। একটু দেখাতে চাই, শহীদ মিনার কিন্তু পুরোপুরি প্রস্তুত। শহীদ মিনার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, শহীদ মিনার যেমনটা থাকে সারা বছর তেমনটা কিন্তু এখন নেই। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শহীদ মিনার। আশপাশে কিন্তু বিভিন্নভাবে আলপনা আঁকা হয়েছে আশপাশের রাস্তায়। কিছুক্ষণ আগে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনি কিন্তু সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা দেওয়ার যে আয়োজন, সেই আয়োজনকে সামনে রেখে তিনি যেমনটা বলেছেন যে হলি আর্টিজানের যে হামলা এবং তার পরবর্তীতে বিভিন্ন জঙ্গি হামলা, সেই হামলা কারণে এবার একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই হামলার পরে কিন্তু প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছে পুরো জাতি। শুধুমাত্র পুরো জাতিই নয়, পৃথিবীর বিভিন্ন দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে, ভাষা শহীদদের স্মরণ করবে। সেই কারণে কিন্তু এবার বাংলাদেশ একটু বেশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। জঙ্গি হামলা বিভিন্ন সময় হয়েছে, হলি আর্টিজানের ঘটনা, এসব অভিজ্ঞতার কারণে কিন্তু এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সে কারণে আমরা বিকাল থেকে দেখেছি যে এখানে সোয়াত বাহিনীর সদস্যরা, পুলিশের যে বিশেষ বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিটের সদস্যরা এখানে পর্যবেক্ষণ করেছেন। ডগ স্কোয়াডের সদস্যদেরকে আমরা দেখেছি নিরাপত্তা তল্লাশির মাধ্যমে তারা পুরো এলাকা আসলে ঘুরেছে। যেমনটা জানানো হয়েছে, কোনো রকম আসলে ঘাটতি রাখা হয় নিরাপত্তার জায়গাটায়। এবং এখন কিন্তু উৎসুক মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে কিন্তু জাতীয় শহীদ মিনার প্রস্তুত ভাষা শহীদদের
প্লাবন রহমান, আবারও আমরা আপনার কাছে যাব এবং আপনার কাছে বারেই যাব। আপনার কাছ থেকে আমরা আমাদের অনেক কিছুই জানার আছে, আমরা সেখানকার প্রস্তুতি সম্পর্কে আমাদের দর্শকদেরও জানাবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গাতে আছেন শহরের, আমরা সেখানেও যাব এবং শহরের খবর জানাবো। জনাব মোস্তফা কামাল, আবার আপনার কাছে আসি। ইতিহাসের কথা বলছিলেন আপনি, কুমিল্লার সেই সংসদ ধীরেন্দ্রনাথ দত্তের আলোচনাতে এসে থেমেছিল। তারপরেও আমরা একটু এগিয়েছিলাম। তো আমরা যেটা বলছিলাম যে 48 সালে যখন বঙ্গবন্ধু তো ওই সময় তাকে ছাড়া হলো কিছুদিনের জন্য, আবার এইদিকে ভাসানী সাহেব আসাম থেকে দেশে ফিরে আসলেন। আসার পরে উনি সন্তোষে তার গ্রামের বাড়িতে চলে গেলেন। তো বঙ্গবন্ধু তার বাড়িতে গেলেন তাকে এই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত করার জন্য, যে চলেন আমরা এই ভাষা আন্দোলন করি এবং একটা রাজনৈতিক দল গঠনের, যেখানে ছাত্রলীগ করা হলো বাই দিস টাইম, যে ছাত্রলীগের সারা সমস্ত বিভিন্ন জেলায় জেলায় ছাত্রলীগের কমিটিও করা হলো, এটা বঙ্গবন্ধু নিজেই করলেন। এখন একটি আওয়ামী মুসলিম লীগ যেটা হলো, যে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে একটা প্রগতিশীল অংশ বেরিয়ে এসে দল গঠনের চেষ্টা করছে, এদিকে ভাসানী সাহেবকেও সেখানে রাখার চেষ্টা, মানে সেই চেষ্টার অংশ হিসেবেই তার গ্রামের বাড়িতে যাওয়া। এ সময় আবার এই জিন্না সাহেব মারা গেলেন, তিনি যক্ষা রোগে আক্রান্ত ছিলেন এবং মারা গেলেন। আর এই কপাল খুলল আমাদের খাজা নাজিমউদ্দিনের, উনি তখন মুখ্যমন্ত্রী, উনি হয়ে গেলেন বড়লাট জিন্না সাহেব মারা যাওয়ার পরে। তখন ছাত্ররা, এই ছাত্র নেতারা মানে বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতৃবৃন্দ ইয়াকে ধরলেন, যে খাজা নাজিমউদ্দিনকে, যে আসলে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা ভাষাভাষীর সংখ্যা অনেক বেশি, যে 56% মানুষ বাংলায় কথা বলে, তো বাংলা কেন রাষ্ট্রভাষা হবে না? তখন উনি বললেন যে ঠিক আছে, দুইটা ভাষাই রাষ্ট্রভাষার স্বীকৃতি পাবে, যে উর্দু এবং বাংলা। নাজিমউদ্দিন উনি তখন বড়লাট হলেন। উনি মনে করলেন যে যেহেতু সে একটা বড় দায়িত্বে আছে এবং তাকে ধরলে হবে, এটা তিনি করলেন, যে স্বীকার করলেন। এবং একটা চুক্তিও কিন্তু হয়েছিল ছাত্রদের, মানে ছাত্র নেতাদের সঙ্গে, এই একটা প্রতিশ্রুতিতে তারা একমত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে উনি সেই কথা তিনি রাখেননি। এইদিকে আসলে তারপরে তো সময় গড়িয়ে গেল, আন্দোলনও চলছে, কিন্তু অধিকাংশ ছাত্রনেতাই জেলে। আন্দোলনকে দমানোর জন্যই এটা করা হয়েছিল এবং আন্দোলন এক পর্যায়ে কিন্তু স্থিমিত হয়েই গিয়েছিল। তারপরে বঙ্গবন্ধু তো জেলে, তার কথায় কথায় তাকে জেলে নেওয়া হতো সেই শুরু থেকেই। এবং তারা, আমার ধারণা যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল যে এই একমাত্র নেতা যে আসলে কোনো বাধা মানে না, যাকে দমানো যায় না, যাকে দমিয়ে রাখা যায় না, তো তাকে যদি জেলে রাখা যায় তাইলে আন্দোলনের ইয়াটা অন্তত স্থিমিত করা যাবে, আন্দোলন ঠেকানো যাবে। তো সেই থেকেই তাকে জেলে। এইদিকে ভাসানী সাহেব কিছুটা করলেন নানাভাবে, কিন্তু তাকেও এক পর্যায়ে আবার জেলে নেওয়া হলো। এই করে 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 একটা পর্যায়ে কিন্তু ভাষা আন্দোলনের একেবারেই থেমে গিয়েছিল। সবাই ভাবছিল যে আর বুঝি হবে না, অনেকেই হতাশ হয়ে পড়েছিল। সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যারা ঐক্যবদ্ধ হয়েছিল রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে, তারাও একটা হতাশায় ভুগছিল যে আসলে কি হবে, তার মানে আমরা কি আমাদের ভাষার দাবি পূরণ করতে পারবো না? এদিকে তারা তো ষড়যন্ত্র করেই যাচ্ছে যে কিভাবে করা যায়। নিশ্চয়ই মনে আছে যে আপনাদের যে জিন্না সাহেব ঢাকায় এসে ঘোষণা দিলেন, তারপরে লিয়াকত আলী খান, উনি তো প্রধানমন্ত্রী তখন পাকিস্তানের, উনিও বললেন খাজা সাহেবের মতো যে না, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ফলে বোঝা গেল যে পাকিস্তানের শাসক গোষ্ঠীই চায় না যে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে। এটা যখন বুঝতে পারলো বাঙালি, এবং বাঙালি তখন আস্তে আস্তে আবার ঐক্যবদ্ধ হতে শুরু করলো এবং আলটিমেটলি স্থিমিত আন্দোলন আবার চাঙ্গা হওয়ার ইতিহাসটা আমরা জানবো। তার আগে আমরা আবার একটু প্রস্তুতির খবর নিয়ে আসি। আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা আছেন এখন শাহবাগে, তার সঙ্গে যোগাযোগ করছি। সোমা, শাহবাগে ফুল বিক্রি কেমন দেখছেন আপনি, বা লোকজনের আনাগোনা কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু এই যে শাহবাগের ফুলের বাজার, সেটি একটি জমজমাট অবস্থা। আসলে জানেন যে মোটামুটি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম যে প্রতীক ফুল, সেই ফুলের সবচেয়ে বড় বাজারই কিন্তু এই শাহবাগ। এবং এই মুহূর্তে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে আপনি জানেন যে প্রভাত ফেরি বা আজ রাত 12টা 1 মিনিটেই কিন্তু শুরু হয়ে যাবে ফুল দেওয়ার, যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে বিষয়টি, সেটি। আর সে কারণে
কারণেই আসলে ঠিক আজকে থেকে নয়, আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে শাহবাগ সহ এর আশপাশে যেসব ফুলের দোকান রয়েছে, ফার্ম গেট বা কৃষি বা খামার বাড়ি, সেই সব জায়গাতেও কিন্তু বেশ কিছু ছোট ছোট যে ফুলের বাজারগুলো গড়ে উঠেছে, সেখানে কিন্তু কয়েকদিন ধরেই অনেক আগে থেকেই অনেক অর্ডার দেওয়া হয়েছে ফুল তৈরি করার জন্য, বিভিন্ন তোরণ তৈরি করার জন্য। এবং শেষ মুহূর্তে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই বড় বাজার, সেখানেও কিন্তু সেটি প্রস্তুতি চলছে। তো আমরা কিছুক্ষণ আগে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। আসলে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু ফুলের যে বাজার সেটি বেশ চাঙ্গা হয়ে ওঠে, এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে এইখানে সেটি সবচেয়ে বেশি। এবং তারা যেটি বলছিলেন যে ফেব্রুয়ারি মাসের যে জাতীয় এবং যে ইভেন্টগুলো রয়েছে, বসন্ত বা সরস্বতী পূজা এবং এরপরে ভালোবাসা দিবস, সব মিলিয়ে কিন্তু তারা টার্গেট করছেন যে এখানে প্রায় 20 কোটি টাকার ফুলের বেচাকেনা হবে, এমনটি বলছিলেন। এবং শুধুমাত্র এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু বলছিলেন যে প্রায় 15 কোটি টাকা ফুল বিক্রি হওয়ার কথা তারা বলছিলেন। আর আরেকটি বিষয় যে ফুল কিন্তু ভালোবাসার প্রতীক এবং সেই সাথে শ্রদ্ধার প্রতীক, অর্থাৎ আজকের 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল আজ 12টা 1 মিনিটে। জি, লাকমিনা জেসমিন শোভা, অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে যাব খবর নেওয়ার জন্য। আন্দোলন তারপর আবারও জেগে উঠলো মানুষ, আন্দোলন আবারও যখন আন্দোলন শুরু হলো, তারপরে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী তো কিছুতেই মানবে না এই বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার। লেখালেখি শুরু হলো, সংবাদপত্রের ভূমিকা তখন খুবই বলবো যে এখনকার প্রেক্ষাপটে খুবই ঝুঁকি নিয়ে তারা লেখালেখি করতেন, রিপোর্ট করতেন। ভাষার দাবিতে যারা লেখালেখি করতেন, প্রবন্ধ নিবন্ধ ছাপতেন, সম্পাদকীয় ছাপতেন। ফলে এই মিডিয়ার একটা বিরাট রোল ছিল তখন ভাষাকে রাষ্ট্রভাষা, বাংলা ভাষাকে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে। তখন গণমাধ্যমের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের তাদের সরব উপস্থিতি ছিল, প্রভাব ছিল অনেক বেশি। এবং সংবাদপত্র তো একটা মানুষ তখন যাই বলতো সেই অনুযায়ী আসলে সাধারণ মানুষকে জাগাতে, সাধারণ মানুষকে উজ্জীবিত করতে সংবাদপত্রের বিরাট একটা রোল প্লে করছে তখন, মানে বিশাল। এটা তো স্বাভাবিকভাবেই আন্দোলন চাঙ্গা হতে থাকলো এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হলো। সেই ধর্মঘটে সেটা ছিল কিন্তু 144 ধারা ভঙ্গের একটা মানে কর্মসূচি, যে আমরা 144 ধারা ভাঙব। এই যে ছাত্রদের মধ্যে যে এই উদ্দীপনা, এবং ঢাকার বাইরে থেকেও অসংখ্য ছাত্র এবং যারা ভাষাকে এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছিল, তারা কিন্তু ঢাকায় চলে এসেছিল। এবং 144 ধারা ভাঙবে, এই সরকার কিছুতেই মানে করতে দেবে না, মিছিল করতে দেবে না। বর্ধমান হাউস যেটা এখন ইতিহাস, হ্যাঁ, ওইটা এক সময় ছিল কিন্তু এই যে গভর্নরের ভবন, বাসভবন। তো সেইটা একটা এখন আমাদের চেতনার প্রতীক, আমাদের বাংলা একাডেমি যেখানে। তো আমরা সেই জায়গায় আসি। তো এই যে ওই 21শে ফেব্রুয়ারি, যে ওই দিন কিন্তু 144 দ্বারা ভঙ্গ করে এই যে ছাত্ররা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জড়ো হলো। তারপরে তো কিছুতেই বের হইতে দিবে না এখান থেকে, যে ছাত্রদের মানে পুলিশ সারা তখনকার প্রেক্ষাপট আমরা বলছি। তো তখন দর্জন করে এই বাইরে তোমরা যাও, বাইরে 144 ধারা ভঙ্গ করো। এবং ওইভাবে কিন্তু তখন সামাদ তাজউদ্দিন এরা ওই করলো। এবং কখন যে এই ছাত্রদের উপরে এরকম গুলি করা হলো, এটা অনেক নেতাই তখন ওই জানতো না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তো গুলি করার পরে অনেকেই গিয়ে হাসপাতালে গিয়ে দেখে যে আসলে এই যে সালাম, বরকত, রফিক, জব্বার, এরা যে শফিকুল, এরা যে রক্ত দিল ভাষার জন্য, এবং পৃথিবীর আর কোনো মাতৃভাষা যে ভাষার জন্য, ভাষার দাবিতে রক্ত দেওয়া, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এই বাংলা ভাষাই একমাত্র ভাষা যেটা, আর কোনো ভাষা নাই যে ভাষার দাবিতে রক্ত দেয়। তারপরে এই যে আব্দুল গাফফার চৌধুরী, উনি তো তখন ঢাকা কলেজের ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র। উনি লিখলেন তখন এই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা কিন্তু একটা কবিতা ছিল। তারপরে এটা সুর করেন আব্দুল লতিফ, তিনি সুর করে, তখন একরকম গাওয়া হতো। তারপরে আলতাফ মাহমুদ এটা সুর করেন, এবং এটা এখন আমাদের একটা সেই শোকের দিনে গাওয়া হয়। এটা গাইলেই আমরা বুঝতে পারি আমাদের দ্বারে 21শে ফেব্রুয়ারি। যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এই গান থাকবে, এই শোক থাকবে। মানে এই যে ভাষার জন্য যে এই যে জীবন দেওয়া, রক্ত দেওয়া, এটা তো আসলে সত্যি
মানে আমাদের কাছে এখন কি মনে হয় যে আসলে একটা এই যে আমাদের ভাষা, মুখের ভাষা কায়রা নিতে চায়, আব্দুল লতিফের সেই কণ্ঠ যদি এখন শোনেন, তখন মনে হয় যে না আসলেই সেই উন্মাদনা, সেই যে মানুষের ঐক্য, মানে বাঙালির যে চেতনাকে ধরে রাখার, বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার, বাঙালি ভাষাকে ধরে রাখার যে যে অদম্য ইচ্ছা শক্তি, সেটার বহিঃপ্রকাশ আমরা তখন এখন এখন মনে হয় আর কি সেই ইতিহাস আন্দোলনকে পড়লে। বিস্তৃত করে দেওয়ারও তো ষড়যন্ত্র হয়েছে। হ্যাঁ হয়েছে। তখন ওই তো পাকিস্তানি শাসক গোষ্ঠীরা তো এটা কোনোভাবেই মানতে পারে না যে বাংলা হবে রাষ্ট্রভাষা, তখন তো বাঙালি শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে যাবে। তো ওরা তো বলতো আসলে বাঙাল, এরা এরা ছোট লোক, এরা আসলে পাকিস্তানিদের মতো, মানে তারা তো এখনো পাকিস্তানি, কিন্তু যেটা এখন আলোচনা প্রসঙ্গে বলতে হয় যে তারা ভূস্বামী প্রচুর পাকিস্তানে, এবং তারাই পাকিস্তানের শাসন করে, সামন্ততান্ত্রিক, যেটা আমাদের বাঙালিরা কিন্তু এটা না। আসলে বাঙালি বাই নেচার বা জন্মগতভাবে বাঙালি সামন্তবাদী না, কিন্তু গণতান্ত্রিক। কিন্তু পাকিস্তানিরা সবার মতামত নিয়ে কাজ করতে চায়। সেখানে যে ভূস্বামীরা এবং মিলিটারি, এরাই হলো পাকিস্তান শাসন করে, যে কারণে ওরা কোনোভাবেই চায় না যে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াক, বাঙালি তার শৌর্যবীর, যে বাঙালি আজকের যে অবস্থান, এই অবস্থানে তারা তো কোনোভাবেই চায় না। যে কারণে তাদের শোষণের যে মনোবৃত্তি, তাদের দাবিয়ে রাখার যে মনোভাব, সেটা কিন্তু শুরু থেকেই ছিল। যেই কারণে আজকে যদি আপনি দেখেন যে সেই আন্দোলনের প্রেক্ষাপট, যে ভাষার দাবি তখন পূরণ হলো, কিন্তু তারপরে কি হলো, যে তারপরেই কিন্তু বাঙালি স্বপ্ন দেখলো যে স্বাধিকারের ইয়াতে যেতে হবে, কারণ বাঙালিকে একের পর এক শোষণ করছিল। এবং রাষ্ট্রভাষা যে বাংলা, এটা যে স্বীকৃতি দেওয়া হবে, অফিসিয়াল স্বীকৃতিটাও কিন্তু অনেক গরিমসি করা হয়েছিল। এই যে শহীদ মিনার আমাদের গর্বের প্রতীক, এখানেও পাওয়া খুব কঠিন ছিল, পরিশ্রম হয়েছে, এবং ভেঙে ফেলা ষড়যন্ত্র হয়েছে। হ্যাঁ, এবং তখন অফিসিয়াল ভাষা হিসেবে যে স্বীকৃতি দেওয়া, গেজেট আকারে প্রকাশ করা, সেটাতেও কিন্তু অনেক সময় নিয়েছিল তারা, যে কিছুতেই এটা তারা দেবে না এরকম একটা। কিন্তু এই যে বঙ্গবন্ধু, সেটা নিয়েও কিন্তু ওই যে জিন্না সাহেব বড়লাট, তার সঙ্গে দেখা করতে গেলেন ইয়াতে করাচি, তখন তাদের মানে রাজধানী, তখন করাচিতে গিয়ে তার সাথে দেখা করলেন এবং তাকে বললেন যে আসলে এই দাবিগুলি আমাদের পূরণ হওয়া দরকার। উনি তখন বলেও ছিলেন, তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ, এটা তো এখন অফিসিয়াল ভাষা হিসাবে তো স্বীকৃতি পাবে। তারপরে কিছু দাবিও বাঙালির পক্ষে, যেগুলি তারা, এই যে ইসলামাবাদ গড়ে উঠলো, এটা তো পাকিস্তানের, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের তখন যে পাট বিক্রির টাকায় কিন্তু এই পাকিস্তান গড়ে ওঠে। সেই জায়গায় আমরা পরে যাব, কিন্তু তার আগে যে আন্দোলনের ধারাবাহিকতা আপনি দেখেন, তারপরে ভাষা আন্দোলনের পরে তারা বাঙালিকে নানাভাবে তো দাবিয়ে রাখার চেষ্টা চললো। তখন বাঙালি, এই যে বঙ্গবন্ধু, তাকে তো আবার জেলে নেওয়া হলো। আবার জেলে নেওয়ার পরে তো আওয়ামী লীগ তখন একটা শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড়ালো, এবং 54 সাল যে আসলো, সেইটা আপনি দেখেন যে তখন 54 সালে তারা তো কোনো নির্বাচন দিবে না, তারা বাঙালিকে মানে কোনোভাবেই আগাতে দেবে না। তার সাংস্কৃতিক যে আজকের যে অবস্থান বাঙালির সারা বিশ্বব্যাপী, আপনি দেখেন মঙ্গল শোভাযাত্রা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বা এবং বইমেলাও আমি মনে করি যে এটা একদিন না একদিন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, কারণ বিশ্বের আর কোথাও নাই যে এই বইমেলা মাসব্যাপী হয় এবং এই লক্ষ মানুষের সমাবেশ, এইটা। এবং পাশাপাশি আমি মনে করি রমনা বটমূল্যে যে এই ছায়ানটের যে অনুষ্ঠান পহেলা বৈশাখের, সেটাও বর্ষবরণ, সেটাও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, কারণ এইগুলো হলো বাঙালির ঐতিহ্য। তো সেই জায়গায় আমরা একটা বিরতি নেই, একটা বিরতি থেকে ফিরে দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি। আমরা ফিরে আবারও মোস্তফা কামালের কণ্ঠে ইতিহাসের কথা আমরা শুনবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন, তারাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস পালনের নানান প্রস্তুতির খবর সংগ্রহ করেছেন, সেসব আমরা আপনাদের জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24, আমাদের বিশেষ আয়োজন আমার ভাইয়ের রক্তে রাঙানো। জনাব মোস্তফা কামাল, তাহলে আমরা স্বাধিকারের প্রশ্নে এসেছিলাম। স্বাধিকার আবার এই সময়ের মধ্যে আপনার মানে নিশ্চয়ই ইতিহাসের এই জায়গাটা যে আওয়ামী মুসলিম লীগ যে গঠিত হলো, এটা তো ভাষা আন্দোলনের আগেই,
এবং আওয়ামী লীগ যে একটা বড় ভূমিকা রাখলো, ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখলো 52-কে এই আন্দোলনকে এই তুঙ্গে নিয়ে আসার ক্ষেত্রে, এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এরা বিশাল একটা ভূমিকা রাখলো, যেটা পরে আওয়ামী লীগ হলো, আওয়ামী মুসলিম লীগ ছিল। তো এটা একটা শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড়িয়ে গেল এই সময়ের মধ্যে। এবং সেটাতে মানে ভাসানীর অবশ্যই তার জনপ্রিয়তা বিরাট কাজে লেগেছিল। এবং বঙ্গবন্ধুর সাংগঠনিক শক্তি, উনি কিন্তু একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, কিন্তু শুরুতে সভাপতি ভাসানী, শামসুল হক সাধারণ সম্পাদক। এবং বঙ্গবন্ধু তখন জেলে, আওয়ামী লীগ যখন গঠিত হয় তাকে যে জেলে থাকা অবস্থায় এই সম্মেলন হলো এবং তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হলো। কিন্তু মূল ভূমিকাটা ছিল আওয়ামী মুসলিম লীগ গঠনের ক্ষেত্রে বঙ্গবন্ধুর। এবং সারা জেলায় জেলায় উনি গেলেন এবং কমিটি গঠন করলেন, যেই কারণে আওয়ামী লীগ একটা বড় সংগঠনে পরিণত হলো এবং জনপ্রিয় সংগঠন হিসাবে। যেহেতু এই যে এরা মুসলিম লীগের তখন নানা বদনাম, মুসলিম লীগের নেতারা আমরা স্বাধিকার এবং 6 দফার আন্দোলন যাব, কিন্তু তার আগে একটু কয়েকজন দর্শক আমাদের সঙ্গে সোমার মাধ্যমে সংযুক্ত হচ্ছেন। আমরা কিছু দর্শকদের কথা শুনবো যারা শাহবাগে আসছেন। সোমা, সাদি, যেমনটি আপনাকে এর আগেও বলছিলাম যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এবং সেই যে শ্রদ্ধার একটি সবচেয়ে বড় একটি অংশই কিন্তু যে ফুলের মাধ্যমে শ্রদ্ধা জানানো, এবং যেটি আপনাকে এর আগেও বলছিলাম যে এই ফুলের মাধ্যমে যে শ্রদ্ধা জানানো, এবং শাহবাগে যে সবচেয়ে বড় ফুলের বাজার, সেখানে কিন্তু অনেক বড় ধরনের একটি ব্যবসার কথা বলছিলাম, যে ফেব্রুয়ারি মাস জুড়ে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি ঘিরেই তারা প্রত্যাশা করছিলেন যে এখানে প্রায় 15-20 কোটি টাকা ফুলের ব্যবসা হয়। তো আমি আসলে সরাসরি একজন এখানে যারা যে ফুল ব্যবসায়ী আছেন তার সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিতে চাই, দর্শককে জানাতে চাই যে এই 21শে ফেব্রুয়ারি ঘিরে আপনাদের ফুলের বাজার এই মুহূর্তে কেমন অবস্থা? ভালো, মোটামুটি ভালোই হচ্ছে। বিক্রি হবে তো 8টার দিকে। কি পরিমাণ অর্ডার এরই মধ্যে আপনার দোকানে পেয়ে গেছে? ওই যে 10-12 হাজার টাকার অর্ডার হয়েছে এখন। রিং 10-12টা রিং আর কি। কি ধরনের ফুল বেশি বিক্রি হচ্ছে? রিং, গাঁদা ফুলের, গাঁদা আর গোলাপের রিং বিক্রি হচ্ছে বেশি। আপনি কি প্রত্যাশা করছেন কি পরিমাণ ফুল বিক্রি হবে এখানে? আমি চিন্তা করবো যদি 40-50 হাজার টাকা বিক্রি করবো একদিনে। সাদি, যেমনটি উনি বলছিলেন যে ঠিক আজকের একদিনেই কিন্তু তিনি প্রত্যাশা করছেন যে 50,000 টাকা হয়তো বা আসলে আরেকটি বিষয় যে এখানে কিন্তু যেহেতু শাহবাগে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্ররা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, এবং অন্যান্য যেসব সামাজিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারাই কিন্তু এখানে ফুলের ক্রেতা বেশি, আমরা যেমনটি কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম। এবং সেই সঙ্গে আপনাকে একটু আমাদের ক্যামেরার চোখে দেখাতে চাই যে এখানে শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে। বেশিরভাগ দোকানগুলোতেই আমরা দেখছি যে যারা ফুলের তোরণ তৈরি করেন, যে নেতাকর্মীরা আসছেন ফুল কিনতে, তাদের সঙ্গে কি আপনি একটু কথা বলবেন? তারা কি বলছেন? বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতাকর্মী ফুল কিনতে আসছেন, কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ফুল কিনতে আসছেন, 21-এর চেতনা তাদের কাছে কেমন, এই বিষয়টি নিয়ে কি একটু কথা বলা যায়? সবাই যারা এসছেন ফুল নিতে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের সঙ্গে একটু কথা বলা যায় কি? 21-এর ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, যেসব ঢাকা, আপনি জানেন যে সেই ভাষা আন্দোলনে কিন্তু সেই সময়ে শিক্ষার্থীদের একটি বিশাল ভূমিকা ছিল। তো আমরা দেখেছি যে এখানে ফুল দিতে যাওয়ার যারা রয়েছেন কিন্তু তাদের সঙ্গে তাদের মধ্যে অনেকেই রয়েছেন, বেশিরভাগই এখানে শিক্ষার্থী রয়েছেন। আমরা হয়তো বা কথা বলার মধ্যে চেষ্টা করব যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যায় কিনা, বা তারা ফুল কিনতে এসেছেন এরকম
এরকম কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। এখানে আমরা দেখছি যে দুইজন ভাই তারা হয়তো বা কোনো ফুল নিতে এসেছেন। আপনারা নিশ্চয়ই 21শে ফেব্রুয়ারির ফুল নিতেই এসেছেন। আমরা অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটি থেকে মানে আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা ভার্সিটিতে দিব, মানে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেবো, তো সেই জন্য আজকে ফুল কিনতে আসা। কোন বিভাগ আপনাদের? আমরা হচ্ছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্ট থেকে এসেছি। আপনারা তো নিশ্চয়ই সেই 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়েই ফুল দিবেন। আসলে সেই বিষয়টি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে 21শে ফেব্রুয়ারিকে বা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানোকে আপনারা কিভাবে দেখেন? যারা 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে ভাষার জন্য শহীদ হয়েছে তাদের প্রতি আমরা চিরজীবনী কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে এটা একটা মাধ্যম মাত্র। তো আমরা সেই চোখে আর কি কালকে ফুল দেব তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকের তরুণ প্রজন্ম আসলে 21-এর চেতনাকে কতখানি তাদের ভেতরে ধারণ করে? 21-এর চেতনাটা আসলে সকার মাঝে যেটা দেখা যায় সেটা আসলে আসল 21-এর চেতনাটা না। কারণ 21-এর চেতনাটা আসলে শুধু মাতৃভাষার প্রতি সম্মান না, শুধু দেশের প্রতিও সম্মান না, দেশের মানুষের প্রতিও সম্মান প্রদান করা। কিন্তু এখানে দেখা যায় যে 21শে ফেব্রুয়ারির দিনে মানুষ শুধু ফুল দেয়, কিন্তু বাকি দিনগুলোতে তারা আসলে যেমন চেতনাটা ধারণ করে রাখার কথা ছিল সেটা করে না। তো এটা আসলে দুঃখজনক। সেই প্রসঙ্গে আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করব যে এখন যে বাংলা ভাষার চর্চা হচ্ছে, যে কষ্টে অর্জিত বাংলা ভাষা, সেই ভাষার চর্চা আমাদের তরুণ প্রজন্ম কতখানি প্রমিত বা কতখানি শ্রদ্ধা রেখে কতখানি সুচর্চা করে? সেটা বলাটা আসলেও কঠিন, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে যে তরুণ সমাজ বাংলা ভাষার যে অপব্যবহার করে এবং বাংলা ভাষার ভিতরে যে ভুলগুলা তারা উচ্চারণে ভুল করে, শব্দ গঠনে ভুল করে, বাক্য গঠনেও ভুল করে, সেটা আসলেও নিক্কারজনক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সাদে, আপনি যেটি বলছিলেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী তিনিও কিন্তু বলছিলেন যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং তারা বলছিলেন যে এই শ্রদ্ধা শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসেই নয়, এই শ্রদ্ধা সারা বছরই থাকবে শহীদদের প্রতি। এটি শুধুমাত্র আমাদের কিন্তু যে শহীদ দিবস সেটিই নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই যে বিশাল অর্জন বাংলা ভাষার, সেই বাংলা ভাষার সুচর্চা যাতে সবার মধ্যে থাকে সেই প্রত্যাশা কিন্তু তরুণ প্রজন্মও করে। সেই সঙ্গে আমি আরেকটু এখানের সেই জায়গাগুলি একটু দেখাতে চাই যে আমি যেমনটি বলছিলাম যে তরুণরাই কিন্তু এখন শেষ মুহূর্তে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এর আশপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এখানে আসছেন ফুল কেনার জন্য, এবং শেষ মুহূর্তে তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও সেখানে ফুল দিতে এসেছে। আপনি কি ফুল কিনতে এসেছিলেন? কোথা থেকে এসেছেন একটু আমাদের সাথে কথা বলবেন। এসেছি আপনার সেগুনবাগিচা থেকে। কোনো সংগঠনে নাকি আপনি ব্যক্তিগতভাবে? আমাদের হচ্ছে চির ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে আমরা দুটো ডালা কিনতে এসেছি। তো আপনার কাছে আসলে জানতে চাইবো যে 21-এর যে চেতনা, সেই চেতনা থেকে যে আপনাদের ফুল দেওয়া, এই বিষয়টি একটু আমাদেরকে বলবেন। ওনার সাথে কথা উনি সম্ভবত আসলে কথা বলতে চাইছিলেন না, হয়তো বা অনেক ব্যস্ততার কারণে। আসলে শেষ মুহূর্তে অনেকটা ব্যস্ত সময় পার করছেন সবাই, আমরা যেমনটি লক্ষ্য করছি। ঠিক 12টা 1 মিনিটে কিন্তু এখান থেকে ফুল দিতে যাবেন অনেকেই। আমরা আবার আপনার কাছে আসব। আপনাকে অনেক ধন্যবাদ। একটি প্রসঙ্গ জনাব মোস্তফা কামাল, একটু আমি প্লাবন রহমানের কাছে যাব, তার আগে 1 মিনিটে একটি বিষয় যে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ এবং যথাযথ ব্যবহার যে ছাত্র ভাইটি বললেন, আপনিও কি মনে করেন যে যথাযথ ব্যবহার হচ্ছে না? অবশ্যই, মানে এখনো বাংলা ভাষার যেই চেতনা নিয়ে আমাদের শহীদরা রক্ত দিয়েছিলেন, যেই চেতনা নিয়ে মানে এই বাংলা ভাষার মান রক্ষা করা হয়েছিল, এবং আপনি দেখেন যে আজকের যে ইতিহাসের ধারাবাহিকতায় যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত, সেই ভাষার প্রতি যে অবহেলা, অবজ্ঞা, এবং আপনি যদি টিভি নাটক দেখেন তাহলে বুঝবেন যে ভাষাটা কিভাবে সেখানে একেবারেই মানে অপমানিত হচ্ছে, মানে জর্জরিত হচ্ছে। আমি বলবো যে সেটা দেখা যায় না, এমনভাবে ইয়ে করা হয়। বা কোনো রেডিওতে যেখানে কোনো উপস্থাপক, সবাই না, যেই সব উচ্চারণ করে সেগুলি আসলে মানে কানে খুবই লাগে, সেগুলি শোনা যায় না। তো আসলেই তো বাংলা ভাষার প্রতি এই মানে এবং সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, যেটা অফিসিয়াল একটা অর্ডার আছে, সেটাও কিন্তু মানা হয় না। এবং আদালতের রায় সেখানে কেন বাংলা ভাষায় হবে না? একজন, সবাই তো উচ্চশিক্ষিত না, মানে আসামি বা বাদী পক্ষ না,
তাদের তো সেটা পড়ার বা জানার অধিকার আছে, সেটা কিন্তু তারা বুঝতে পারে না, জানতে পারে না। তো এই জিনিসগুলি অনেক বিষয় আছে। তো আমরা যেহেতু ইতিহাসের আমরা ইতিহাসের ইয়েতে আসবো, কিন্তু তার আগে শহীদ মিনারের প্রস্তুতির খবর আমরা একটু জানাতে চাই আমাদের দর্শকদের। সেই জন্য আমাদের সহকর্মী প্লাবন রহমান সেখানে আছেন। শহীদ মিনারের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, প্লাবন রহমান? আপনাকে এর আগেও বলছি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে জাতীয় শহীদ মিনার, সেই সঙ্গে কিন্তু আশপাশের এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি যেমনটা নিশ্চিত করেছেন যে নিরাপত্তার জায়গাতে কোনো রকম ঘাটতি কিন্তু নেই। আমরা দেখেছি যে পুলিশের যে বিভিন্ন ইউনিট রয়েছে নিরাপত্তার জায়গাটায়, সেই বিভিন্ন ইউনিট কিন্তু এই জাতীয় শহীদ মিনার সংলগ্ন যে এলাকা রয়েছে, চারপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু তারা বিভিন্নভাবে নিরাপত্তার বেষ্টনীর যে আওতায় রয়েছে সেই জায়গাটা তারা কিন্তু পরখ করে গেছেন। এবং মনিরুল ইসলাম যেমনটা বলেছেন যে বিগত সময়ে যে হলি আর্টিজান ঘটনা যে ঘটেছে, তারপরে বাংলাদেশের যে বাস্তবতা এবং তারপরে যে বিভিন্ন সময় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে, সফল অভিযান হয়েছে, জঙ্গি হামলার চেষ্টা হয়েছে, সেই সব বাস্তবতাকে মাথায় রেখে এবার তারপরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অপেক্ষায় রয়েছে পুরো জাতি। সেই কারণে কিন্তু নিরাপত্তার জায়গাটা একটু বেশি করে রাখা হয়েছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই জায়গাটা আমরা ডগ স্কোয়াডের সদস্যদেরকে এখানে দেখেছি, সোয়াত বাহিনীর সদস্যরা এখানে ঘুরে গেছেন। একই সঙ্গে এখানে আমরা দেখছি যে পুলিশের কিন্তু ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আমরা একরকম স্বস্তি দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে পুরোপুরি প্রস্তুত কিন্তু জাতীয় শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায়। একটু আলপনা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু আশপাশের যে রাস্তা রয়েছে জাতীয় শহীদ মিনার সংলগ্ন, সেই রাস্তায় কিন্তু আলপনা এঁকেছেন। যেই আলপনায় ভাষাকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে একটু জানাতে চাই যে উৎসুক মানুষের ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এ ধরনের আয়োজন দেখতে কিন্তু সাধারণ মানুষ এখানে হাজির হয়েছেন। কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন। একটু কথা বলি ভাই আপনার সঙ্গে। কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আছি। ঢাকাতে আছেন, কোথায় থাকেন? আমি থাকি গুলিস্তানে। মানে কেন এসেছেন? মানে আমরা তো সাধারণত দেখি যে শহীদ মিনারে আসলে ফুল দেওয়ার উদ্দেশ্যে 21শে ফেব্রুয়ারিতে আসে, আপনি কেন এসেছেন এই বিকালে? আসলে আগের দিন আমি আসছি আসলে এখানকার পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। আমি সব মিলে এখানে আসছি একটু ভালো কিছু উপভোগ করার জন্য। নিরাপত্তা কেমন দেখছেন সব মিলিয়ে? সব কিছু নিরাপত্তার দিক দিয়ে খুব ভালো আছে। আশপাশ চারিদিক থেকে খুব ভালো একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। চারিদিকে পুলিশ আছে, বিভিন্ন নিরাপত্তা বাহিনী আছে, আমরা খুব ভালোই আছি। স্বস্তি পাচ্ছেন তো সব মিলিয়ে? হ্যাঁ, আমরা সব কিছু নিরাপত্তার দিক দিয়ে আমরা স্বস্তি আছি। অনেক ধন্যবাদ। আরেকজন ভাই রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। কেমন লাগছে সব মিলিয়ে আয়োজন? আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে আপনি কেন এসেছেন আসলে, মানে কি দেখছেন? হ্যাঁ, আমি আসছি এখন বর্তমান আমাদের দেশের যে অবস্থা, এখন যে আগে যে অবস্থা ছিল তার অনেক ডেভেলপ হয়েছে। এর জন্য ভালো মন্দ দুটোই দেখতে আইছি। 21শে ফেব্রুয়ারির যে উদযাপন, 21শে ফেব্রুয়ারির যে ভাষা শহীদদের স্মরণ করার যে আয়োজন দেখছেন শহীদ মিনার কেন্দ্রিক, এই আয়োজন সম্পর্কে আপনার অনুভূতি একটু জানতে চাই, কেমন লাগছে? ভালো, খুব ভালো। কি কি দেখছেন আসলে চারপাশে? এখানে অনেক লোকজন এবং এখানে আমাদের শহীদ মিনার আছে, অনেক জনগণ। আপনি সব মিলিয়ে এই যে ব্যবস্থাপনা রাখা হয়েছে আপনি মোটামুটি সন্তুষ্ট? জি। ধন্যবাদ। শুনছিলেন যে আমি যেমনটা বলছিলাম যে বিগত সময়ের যে নিরাপত্তা ব্যবস্থার জায়গাটাই সাধারণ মানুষ কিন্তু স্বস্তি বোধ করছেন। আমরা এখানে যারা বিকাল থেকে ঘোরাঘুরি করছেন, অনেকে উৎসুক সাধারণ মানুষ যারা এখানে আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা অনেকটাই স্বস্তি বোধ করছেন অন্তত নিরাপত্তার জায়গাটাই। কারণ বিগত সময়ে যে ধরনের নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশের বাস্তবতায় আন্তর্জাতিক বিভিন্ন মহলের উদ্বেগের জায়গাটা কিন্তু এখনও একেবারেই উড়িয়ে দেওয়ার মতো না। অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশকে জঙ্গির জায়গাটা নিয়ে প্রশ্ন তোলা হয়, নিরাপত্তার জায়গাটা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা বিগত সময়ে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে দিবস উদযাপন হয়েছে, সেই দিবস উদযাপনে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা জানেন যে বিগত সময়ে প্লাবন, আপনার মাধ্যমে একটু দেখেছি আমরা যে খুব চমৎকার আলপনা করা হয়েছে, শহীদ মিনার সুন্দর করে সাজানো হয়েছে, শহীদ মিনারের সামনের দেয়ালে নিশ্চয়ই কবিতার বাণীও লেখা হয়েছে। এই আলপনা এবং লেখার কাজ কি পুরোপুরি শেষ হয়ে গেছে?
স্বস্তি রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সবাই আশা করছেন যে একেবারেই কোনো রকম অপ্রীতি ঘটনা ছাড়াই কিন্তু আগামীকাল যে 21 উদযাপন করবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে, সেই জায়গাটা সব কিছুই আসলে স্বাভাবিকভাবেই হবে। সাধারণ মানুষ নির্বিঘ্নেই ফুল দিয়ে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করতে পারবে। জি প্লাবন বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমরা প্লাবন রহমানের কাছে আবারও যাব, তার কাছ থেকে বিস্তারিত বর্ণনা শুনবো। শাহবাগে কবিতা পাঠের উৎসব হচ্ছে, আমরা বরং একটা কবিতা শুনে আসি। বসে আছি একা, কেউ যদি ফিরে আসে, কোনোদিন আসে যদি কেউ, বুকের ভেতর অস্ত যায় সূর্য, নামে সন্ধ্যা রাত্রি, ধীরে গাঢ় হয় অন্ধকার, প্রহরী জানে না আর এবার জগৎটা ভুলে গেছে। বেকুল স্বপ্নের মতো টিমটিমে বাতি জ্বলে, দূর যায় চিরকাল, বুকের ভেতর চলে যায় কোমল বিষাদে। শুনেছি কোথাও কোথাও চাঁদ ওঠে, আমার ওখানে করি উঠে পশ্চিম কালে, মধ্যরাতে পড়ে যায় অনেক উত্তাপে, বর্ষার আগুনে ঝোলো নীল অঙ্ক আলো, আলাপের কাল কেটে তানপুরা বাজে বিলাপে, অবিনাশী সুর বাজে তুলে মোহন সেতারে, কাঁথাতে বাজে সেটা আমার লাঙল, একাকে আমার। একদিন আমার যে হাত ছিল মিছিলে পোস্টারের প্রতিবাদে, বেদনার ভার আজ সেই হাতে সেই পায়ে, সাম্যবাদের সমর্থ সৈনিক তবু স্লোগানে গর্জে উঠি ফের ঝাঁঝালো মিছিলে, যতক্ষণ দেহে আছে নিয়াপোষ প্রাণ, কে পারে ছাড়াতে প্রতিজ্ঞা নিশান। ফেরারি বাতাস বয়ে যায় কোন দিকে, দক্ষিণের জানালায় অভ্রাত কুমারী কদমের গান। অমোঘ বর্ষাই বুঝি কাল হলো শাশ্বত আমার, মাথার ভেতর থই থই আষাঢ়, থই থই শ্রাবণ, চোখের দুকুল বয়ে যায় অপার অনন্ত অকুলের দিকে। একাকী রোদ্দুর হাটে মূলত অন্ধকারের দিকে, নিঃসঙ্গ মিনারে মরা অন্ধকার জোরে, তবু থেকে যায় উদ্বেগ উত্তাপ। আমি তো নিবোধ হয়ে গেছি জেনে, এই রৌদ্রদাহ এই রাত্রিদাহ ফুরাবে না কোনোদিন। প্রহরায় থেকে থেকে আজ দেখি আমি রৌদ্র, আমি রাত্রি, অন্ধকার অনন্ত। ধন্যবাদ। আমরা জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর বসেছে, সেখান থেকে আমরা একটি কবিতা আপনাদেরকে শোনালাম। আমাদের ঢাকা শহরের বিভিন্ন স্থানে নানান উৎসব, নানান আয়োজনের সঙ্গে আমাদের সহকর্মীরা আছেন স্টুডিওতে। ভাষা আন্দোলনের ইতিহাস এবং বিশ্লেষণ করার জন্যে আমাদের সঙ্গে কথা সাহিত্যিক সাংবাদিক মোস্তফা কামাল আছেন। আমাদেরকে একটা বিরতি নিতেই হচ্ছে, আমরা ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো। জনাব মোস্তফা কামাল, তারপরে এলো 6 দফা। 6 দফা আরো পরে, তো তার আগে 54
যেটা আসলো 54 সালের নির্বাচন, তো এই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা দেখলেন যে আসলে যেইভাবে তারা শাসনের নামে শোষণ করা শুরু করেছে এবং বাঙালিকে দাবিয়ে রাখার যে নীতি নিয়েছে, এটাকে করার জন্য, এটাকে প্রতিবাদ করা, প্রতিহত করা বা বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। তখন কি করা হলো যে 54 সালে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো এবং এই অঞ্চলের মানে এই তখন পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে তখন আওয়ামী লীগ, তারপরে শেরেবাংলা সাহেব তার একটা দল করলেন, কৃষক শ্রমিক পার্টি, তো তারপরে আরও কিছু ছোটোখাটো দল ছিল, এদের নিয়ে একটা যুক্ত ফ্রন্ট করা হলো এবং তখন মুসলিম লীগের বিরুদ্ধে, কিন্তু মুসলিম লীগ তো শাসক দল, তাদের দুর্নীতি, অন্যায়, অনিয়মে একটা ভয়াবহ অবস্থা ছিল। তখন যারাই আওয়ামী লীগ মানে তখন মুসলিম লীগের বিপক্ষে কথা বলে এটাই জনপ্রিয়তা পায় এবং তখন এই 54 সালে কিন্তু এই 54 যে নির্বাচন, ওইটার যে ইস্তেহার দেওয়া হয় না, 21 দফা ইস্তেহার দিয়েছিল তখন। এই 21টা আসলে অনেকে জানেন কিনা, এই 21টা হলো 21শে ফেব্রুয়ারির 21 এবং এই 21টাকে একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত করার জন্য 54 সালের তখন যুক্ত ফ্রন্ট ওই নির্বাচনে যে ইস্তেহার দিয়েছিল সেই 21 দফা এবং সেই 21 দফার একেবারে সর্বাগ্রে ছিল যে ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করা এবং সর্বস্তরে এটা ছড়িয়ে দেওয়া এবং বাঙালি সংস্কৃতিকে মানে এই শহীদ মিনারকে একটা প্রতিষ্ঠা করা এবং সেখানে যে যাতে শ্রদ্ধা জানাতে পারে এই শহীদদের প্রতি এবং শহীদদের স্মৃতি রক্ষা, এই শহীদ মিনারকে একটা করা যেটা নানাভাবে করতে দিচ্ছিল না, নানা করেছিল এবং তখন যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতি রক্ষা করা, সেই জিনিসগুলি কিন্তু মানে ওই দফাগুলিতে ছিল এবং 21টাকে বিশেষ করে একটা মাইল ফলক হিসাবে রাখার জন্য তখন 21 দফা ইস্তেহার দিয়েছিল এবং সেটার বিপক্ষে আরও বাঙালির অধিকার, তার স্বাধিকার আদায়ের যে দাবিগুলি সেইগুলা দিয়েছিল এবং আপনি জানেন যে তখন মুসলিম লীগের বিপক্ষে বিপুল ব্যবধানে, তখন আমি বলি যে তখন ভাসানী এবং শেরেবাংলা মানে পপুলার নেতা ছিলেন এবং সাংগঠনিক শক্তি ছিল এই যে সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু তো খুবই গুরু মানতেন রাজনৈতিক গুরু তো আসলেই সোহরাওয়ার্দী সাহেব এবং তার সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ এবং উনি এই সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলেন 54 সালে এবং বিপুল বিজয় লাভ করে। কিন্তু ওই যে ওদের ষড়যন্ত্র, তারা ক্ষমতা পায় সাময়িক সময়ের জন্য, কিন্তু ওই যে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের তারা এই দলকে ভাঙার জন্য নানাভাবে চেষ্টা করে এবং বঙ্গবন্ধুকে জেলে নেয়। বঙ্গবন্ধু তখন তো 54 নির্বাচনের পরে কিন্তু মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী হয়েছিলেন এবং নানা সংকট সংগ্রামের মধ্য দিয়ে আপনি দেখেন যে কেন্দ্রে তখন সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী, এখানে আতাউর রহমান প্রধানমন্ত্রী, এটা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী। তারা আওয়ামী লীগ তখন জোট করে, তখন কিন্তু তারা এই আসে মানে ওই কেন্দ্র আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই প্রদেশও আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তারা চেষ্টা করে। পরের ইতিহাসটুকু জানবো, তার আগে একটু আমরা অমর একুশে গ্রন্থমেলা যাচ্ছি বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেটিও মহান শহীদদের, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটু গ্রন্থমেলার খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। লোকজনের কেমন অংশগ্রহণ দেখছেন আজ? বইমেলায় আজকে 20তম দিন চলছে। আগামীকাল হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। ঠিক এর আগের দিন কিন্তু বইমেলায় আমরা খুব প্রচণ্ড রকম ভিড় দেখতে পাচ্ছি, বইয়ের ক্রেতাদের, দর্শনার্থীদের, বই পাঠকদের এবং বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন, বই কিনছেন। আমরা যারা বই বিক্রয় করছেন বিভিন্ন স্টলে তাদের সঙ্গে কথা বলেছি এবং এই বেচা বিক্রি কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে 28 তারিখ মেলা শেষ হয়ে যাবে, এর আগে আর মাত্র কয়েকদিন, আর 8 দিন আছে সময়। এর মধ্যে বেচা কেনা, বিশেষ করে যেহেতু 21শে ফেব্রুয়ারি কালকেও বেশ ভালো একটি জনসমাগম হবে, আমরা একটু দেখাতে চাই মেলার বর্তমান অবস্থা। আপনি দেখতে পাবেন যে মানুষজন কিন্তু এখনও আছেন এখানে, যেহেতু 8টার দিকে হচ্ছে 8:30টার দিকে এই মেলা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু যারা এসেছেন তারা কিন্তু কেনাকাটা সেরে নেওয়ার চেষ্টা করছেন। একেবারে অন্যান্য মানুষের পাশাপাশি শিশুদেরও আমরা ব্যাপক অংশগ্রহণ দেখছি এই মেলায় এবং তারা কিন্তু এখানে তাদের অভিভাবকদের সাথে আসছেন এবং বই কিনছেন। আপনি দেখতে পাবেন যে ঠিক এই অংশে যেরকম মানুষের ভিড় রয়েছে, আমরা একটু ঠিক বইয়ের যে স্টল রয়েছে, বইয়ের দোকানে যেতে চাই। এখানে রয়েছে অন্য প্রকাশ সহ বিভিন্ন প্রকাশনা
রয়েছে, মাওলা ব্রাদার্স রয়েছে। আমরা ঠিক যে স্থানটিতে অবস্থান করছি, আপনি দেখতে পাবেন যে যারা পাঠক রয়েছেন একেবারে নিজের পছন্দের বই কেনার জন্যে বইগুলো খুঁজে খুঁজে বের করছেন বিভিন্ন দোকানে, কোথাও কোনো ধরনের ছাড় আছে কিনা বই কিনলে। এবং মেলা উপলক্ষে সব দোকানেই 20%, 30% বা কোথাও 15% এরকম ছাড় দেওয়া আছে বিভিন্ন বইয়ে। এবং বইয়ের হচ্ছে মুদ্রণ, বইয়ের প্রিন্ট, বইয়ের যে কাগজে ছাপা হয়েছে সব কিছু বিবেচনা করে একটি ছাড় কিন্তু তারা রেখেছেন, এবং সেই হিসেবে একটু দরদামেরও সুযোগ রয়েছে বা কতটুকু ছাড় রয়েছে সেটিও জানার সুযোগ রয়েছে তাদের। এবং তারা কিন্তু সেভাবে জেনে তাদের পছন্দের বইগুলো কিনছেন, পছন্দের লেখকের বই কিনছেন। তো এখন পর্যন্ত হচ্ছে মেলায় আমরা দুই পাশে কিছুক্ষণ আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিলাম, আমরা সেখানেও দেখে এসেছি। আজকে হচ্ছে 92টি বই প্রকাশিত হয়েছে, এবং এই বইগুলোর মধ্যে মুক্তিযুদ্ধের বই রয়েছে, কিশোর উপন্যাস রয়েছে, শিশু কিশোরদের বিভিন্ন বই রয়েছে, ছড়ার বই রয়েছে। সব মিলে এখনও কিন্তু বেচাকেনা বেশ ভালো চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বই কিনছেন একজন পাঠক, এবং এই যে বইটি কিনছেন এই বইটিতে কিন্তু একটু 25% ছাড় রয়েছে। আমরা একটু এখানকার একজনের সঙ্গে কথা বলবো, কেমন বেচাকেনা আজকে তো 20 তারিখ, কালকে 21শে ফেব্রুয়ারি। ভাইয়া অনেক ভিড় চলতেছে, বিশেষ করে শুক্রবার অনেক বেচাকেনা হয়েছে, আর কালকে আশা করতেছি শুক্রবারের থেকে বেশি হবে। অলরেডি হচ্ছে অনেক দুপুর থেকে অনেক ক্রেতা আসছিল, মানে বইয়ের দেওয়ার উপরেই আছি আমরা। এই যে এই বইটি বিক্রি করলেন কত শতাংশ হচ্ছে? 5% বিক্রি করছে। কোন ধরনের বই মানুষ বেশি পছন্দ করছে? উপন্যাস সামগ্রী, মানে গল্প সামগ্রী, এগুলো ক্রেতা বেশি পছন্দ করছে। তরুণ লেখকদের বই কি এবার কিরকম আসছে? তরুণ লেখকদের বই কয়েকটা আসছে, যেটার ভিতরে অনুভূতি ও গণিত বিজ্ঞান, এই বইটা অনেক সেল হচ্ছে, তরুণরা অনেক পছন্দ করতেছে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলছিলাম, আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো। তারা যেটি বলছেন কিন্তু তাদের বেচা বিক্রি বেশ ভালো, এবং তারা খুবই ব্যস্ত সময় পার করছেন। অন্য বারের চেয়ে এবার বইয়ের বিক্রি কেমন? জি ভালো, সব ধরনের বই বেশি বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম যিনি বইয়ের দোকানে রয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্রেতারা কিন্তু লাইন ধরে ধরে বিভিন্ন দোকানে ভিড় করছেন। ঠিক এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে প্রত্যেকটি বইয়ের স্টলেই কিন্তু এই ক্রেতাদের ভিড় রয়েছে, এবং তারা কিন্তু এসে একদম পছন্দের বইটি বেছে বেছে কিনছেন। এখন পর্যন্ত আমরা ঘুরতে কিংবা বই কিনতে, তারা কি বলছেন? 21শে চেতনা তাদের কাছে কি? একুশের চেতনা নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে 21শে চেতনা নাকি একটি বিষয় হচ্ছে কি, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা এবং এই প্রযুক্তির সহজলভ্যতার কারণে কিন্তু একটি বড় সহযোগিতাও হচ্ছে যে 21শে চেতনা, 71-এর চেতনা, এই চেতনাগুলো আমাদের যে মূল শেকড়ের যে চেতনা সেগুলোর ব্যাপারে কিন্তু মানুষজন এই উপাদানগুলো কিন্তু তাদেরকে সহযোগিতা করছে জানতে। আমরা একেবারে তরুণদের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলেছেন, এবং তারাও কিন্তু জানেন যে আসলে মাতৃভাষার জন্য যেই একটি সংগ্রাম, একটি আত্মত্যাগ ছিল 21শে ফেব্রুয়ারি, সেটির কথা কিন্তু তারা বলেছেন, এবং তারা একেবারে সচেতনভাবেই তারা সেটা। এখানে কয়েকজন সঙ্গে আমরা কথা বলবো। আপনি বই কিনছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা দেখি আরও পাঠকরা বা বই ক্রেতা যারা রয়েছেন তারা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, বাবু কি বই কিনছো? কি বই কিনছো? আচ্ছা, আমরা সরাসরি সম্প্রচার আছি, একটু কথা বলবো আপনার সঙ্গে। বাচ্চার জন্য কি বই কিনছেন? বাচ্চার জন্য আমি দেখছি আর কি, হুমায়ুন আহমেদের শিশু কিশোর সমগ্র, ভাবছি নিব এটা। আচ্ছা, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আগামীকাল 21শে ফেব্রুয়ারি আপনার সন্তানকে বা আপনার যারা আছে, আমাদের মতো তরুণ প্রজন্ম আছে, এদেরকে এই 21শে চেতনা জানানোর জন্য আপনারা কি করে থাকেন? আমরা আসলে ওদের সবসময় আমাদের ভাষা সম্পর্কে এবং আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলি, আর পাঠ্য বই থেকে তো ওরা জানতেই পারে, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আর কি, আমাদের অতীতের এই ইতিহাস সম্পর্কে, যেটা আমাদের মানে গৌরব,
আমরা বাঙালি এবং আমরা যে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি, এটা সবসময় আমরা ওদের জানাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরো অনেকে রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। 21-এর চেতনা বলতে আপনি কি বোঝেন? 21-এর চেতনা বলতে আমাদের মাতৃভাষা বাংলা, যেটার জন্য 21শে ফেব্রুয়ারি হয়েছে আমাদের। এই জন্য আমরা 21-এর চেতনা বলতে এই ভাষাটাকে আমরা যেন পৃথিবীর মধ্যে সরিয়ে দিতে পারি, এটা বুঝি আর কি। যে আমাদের মন থেকে যেটা বাংলা ভাষা শব্দ। আমরা কি একেবারে শুদ্ধ বাংলা চর্চা, সঠিকভাবে চর্চাটা হচ্ছে আমাদের? আপনার কি মনে হয়? না, এটা আমি মনে করি না। বাংলা ভাষা যথেষ্ট হচ্ছে না। এটার জন্য সবাই সচেতন হওয়া উচিত। আসলে সরকার সিদ্ধান্ত নিলেই যে হবে তা তো না, নিজেরা সচেতন হইলে এটা হতে হবে। যেমন বাংলা ভাষা, আমরা বাংলাদেশি মানুষ, আমরা যুদ্ধ করছি বাংলার জন্য, অথচ আমরা নিজেরাই ইংলিশ ব্যবহার করি, মানে কথাবার্তায় ব্যবহার করি, মিশিয়ে কথা বলি। এটা তাহলে কিভাবে হইলো? যেমন জার্মানরা খেয়াল করেন, ওনারা যুদ্ধ করেন এই বাংলা ভাষার জন্য। আমাদের তরুণ সমাজের কি করার আছে? এই যে আমাদের বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলছি বা সব জায়গায় বাংলা ব্যবহার করছি না, আমাদের তরুণদের কি করার আছে? তরুণদের উচিত এটার মধ্যে সোচ্চার ব্যবস্থা নেওয়া, যে আমরা একটা সার্কেল করব যে আমরা কোনোদিন ইংলিশ ব্যবহার করব না, বাইরে বাংলা, খাঁটি বাংলা ইউজ করব। মানে এটার মাধ্যমে নিজেদের মাধ্যমে সৃষ্টি হইতে হইতে একটা সংঘ হইলে, এই সংঘটা বড় হইলেই হয়ে যাবে। আমাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তরুণ সমাজের একজনের সঙ্গে। দর্শক, আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বইয়ের বেচা কেনা কিন্তু থেমে নেই। আমরা একদিকে কথা বলছি, আরেকদিকে কিন্তু একেবারে বেচা কেনার ধুম পড়েছে বইয়ের দোকানে, এবং যারা আসছেন তারা কিন্তু বই কিনে কিনে নিয়ে যাচ্ছেন একেবারে পছন্দের বই যারা রয়েছে। এই পর্যন্ত কি পরিমাণ বেচাকেনা হয়েছে আপনাদের, বা মানে আজকে পর্যন্ত কেমন জমজমাট? আজ পর্যন্ত ভালোই জমজমাট চলতে আছে আমাদের, যেহেতু গত 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা যেহেতু একটু অবসর পাচ্ছি না, কারণ ভালো বেচাকেনা আমাদের চলতেছে। অন্যপ্রকাশ অন্যান্যরা হয়তো হতে পারে, এর ভিতরে হুমায়ুন আহমেদের বইগুলো ভালো চলতেছে ইতিমধ্যে। দেওয়াল, তারপর জ্যোৎস্না তরুণী, গল্পতা, হিমুদাস, ভূত সমগ্র, তারপর শ্যামল ছায়া সন্ধ্যা, এইসব বই ভালোই চলতে আছে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো, আপনি অনেক ব্যস্ত, ওপরে আছেন, এখানেই কথা বলতে চাই। সেটি হচ্ছে তরুণ লেখকদের বই কেমন চলছে। আমরা হুমায়ুন আহমেদ সহ এরকম বিখ্যাত লেখক যারা রয়েছেন, তাদের বইয়ের চাহিদা এখনও একেবারে উপচে পড়া, মানুষের ভিড় থাকে, চাহিদা থাকে এই বইগুলোর জন্য। তরুণদের অবস্থা কি, আমাদেরকে একটু বলবেন? গত বছরও তরুণদের যে পরিমাণ বই বের হয়েছে, এবারও আমাদের অন্য প্রকাশে তার চেয়ে বেশি পরিমাণ বই বের হয়েছে। প্রতি বছরের মতোই তরুণদের হুমায়ুন আহমেদের বই যেমন চলছে, সাথে সাথে পাল্লা দিয়ে তরুণদের পাঠকও বেড়েই চলছে দিন দিন। আমাদের প্রায় অনেক তরুণদের লেখকের বই আসছে। হুমায়ুন আহমেদ যেমন বিক্রি হচ্ছে, তরুণদের বইয়ের পাঠকও দিন দিন এসে তার পরিমাণও বেড়ে চলছে। সো আগামী বছরও মনে হয়। হুমায়ুন আহমেদের কোন কোন বই বেশি চলছে, কোন কোন বই? বিশেষ করে রোমান্টিক উপন্যাসগুলো, যেমন তেঁতুল বনের জ্যোৎস্না, যদিও সন্ধ্যা, বৃষ্টি বিলাস, ওনার রোমান্টিক উপন্যাসগুলো এই যে ক্ষেত্রে বেশি চলছে। আর হিমু, মিসির আলী, এই যে চরিত্রগুলো উনি তৈরি করে গিয়েছেন, এগুলাই খুব চলছে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে। ঠিক এই পাশেও আমরা অনেক ক্রেতাদেরকে দেখতে পেয়েছি, অনেক পাঠক রয়েছেন যারা এখানে বই কিনতে এসেছেন এবং বই বেছে বেছে কিনছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি বই মেলায় এসেছেন, কি বই কিনলেন? আমি হুমায়ুন আহমেদের একটা বই কিনছি। আচ্ছা, এটা হচ্ছে যে ময়ূররক্ষী। হ্যাঁ। কি ধরনের বই আপনার পড়তে ভালো লাগে? আমার বেশিরভাগ হচ্ছে এই হুমায়ুন আহমেদের উপন্যাস, আর জাফর ইকবালের সায়েন্টিফিকেশন, আর তাছাড়া আমি ইসলামিক বইগুলো পছন্দ করি। যেমন জয়নুল আবেদনের একটি বই দেখলাম, এখনো কিনতে পারি নাই, কিনবো। মেলায় ঘুরেছেন? হ্যাঁ, এইবার আরও এসেছিলেন? না, এর আগে এবার এখনো আসি। মানে কোনো রকম বইয়ের চাহিদা বা যেই ধরনের বই আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, মানে এরকম কি আছে যে এরকম বই থাকা উচিত ছিল বা এবার কম এসেছে? আমি আচ্ছা ছোটদের জন্য, বিশেষ করে ক্লাস 2-3-দের, মানে এই বয়সের ছেলেদের জন্য ইসলামিক মাইন্ডের কিছু বই খুঁজতেছিলাম। তো ওরকম বই এখনো আমি পাই নাই, যেটা আমার মনে হয় যে এই টাইপের আরও কিছু বই থাকলে ভালো হইতো। 21শে ফেব্রুয়ারি যেটা আমাদের ভাষা আন্দোলনের চেতনা, সেই চেতনাকে আপনি কিভাবে দেখেন? আমাদের আসলে 21-এর চেতনাটা কি, আমাদেরকে বলবেন? আসলে মাতৃভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, হ্যাঁ, সব দিক দিয়ে প্রতিটা মানুষেরই উচিত তার দেশকে ভালোবাসা, নিজের ভাষাকে ভালোবাসা। তো যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদেরকে অবশ্যই আমরা সম্মান করি। আর ইসলামেও বলা হয়েছে যে নিজের দেশকে, নিজের জাতিকে, নিজের ভাষাকে সম্মান করার জন্য। সো অবশ্যই তাদের জন্য সম্মান করি। আর তাদের স্মরণে যে এই যে আমাদের প্রতিবার ফেব্রুয়ারিতে 21শে মেলা হয়, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, এবং এটা তাদের স্মরণে হয়, তাদেরকে আমরা স্মরণ করতে পারি, বই পড়ে অনেক কিছু জানতে পারি।
আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বই ক্রেতার সঙ্গে, বই পাঠকের সঙ্গে। দেখতে পাবেন যে অনেকেই সেজে গুজে কিন্তু এসেছেন মেলায়, একেবারে মাথায় ফুল দিয়ে এসেছেন। আবার আমরা একটু আগেও যেটি দেখে এসেছি যে 21শে ফেব্রুয়ারিকে উদযাপনের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিও কিন্তু চলছে বিভিন্ন জায়গায়। আমরা নিশ্চয়ই আবারও বইমেলায় ফিরে আসব। আজকে যে বইমেলার অবস্থা এখন পর্যন্ত কিন্তু পাঠকের ভিড়, বই ক্রেতাদের ভিড়, দর্শনার্থীদের ভিড় এখানে রয়েছে এবং তারা কিন্তু আসছেন, বই দেখছেন, কিনছেন। একেবারে মেলার শুরু থেকে এখন পর্যন্ত যারা এসে বই দেখে গেছেন তারা কিন্তু আজ কিনতে আসছেন এবং বই কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা যেটি বলছেন যে তারা বই বিক্রি করে একটু সময় পাচ্ছেন না দম ফেলার। তো এই ছিল এখন পর্যন্ত আমাদের এই বইমেলা, অমর একুশে বইমেলা থেকে সবশেষ খবর। আনোয়ার সাদি। জি শেখ জায়েদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নেই, বিরতি থেকে ফিরে আবারও আমাদের আলোচনা থাকবে এবং আমরা বিভিন্ন উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের খবর জানাবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24, আমাদের বিশেষ আয়োজন আমার ভাইয়ের রক্তে রাঙানো। আমরা ভাষা আন্দোলনের ইতিহাস জানাচ্ছিলাম, ভাষার আন্দোলন থেকে স্বাধিকার হয়ে স্বাধীনতার আন্দোলন। আমাদের সঙ্গে আলোচনা করছেন জনাব মুস্তফা কামাল। জি, আমরা যেটা বলছিলাম যে আসলে তখন 54 পরে যে ইয়াটা হলো, যে বঙ্গবন্ধু মন্ত্রী হলেন, তাকে মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, যেটা বিশ্বের ইতিহাসে বিরল যে মন্ত্রী থাকা অবস্থায় ওই সময় গ্রেপ্তার করা। ফলে বাঙালি বুঝতে পেরেছিল যে আসলে তারা খুব শান্তিতে থাকতে দেবে না, মানে তখন মুসলিম লীগের শোচনীয় পরাজয় এটা তারা কিছুতেই মানতে পারছিল না। এবং পরবর্তীকালে যে ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখলাম যে আওয়ামী লীগ আলটিমেটলি পুরো পাকিস্তানের সরকারে, যে সেন্ট্রালে এবং এই অঞ্চলে মানে পূর্ব পাকিস্তানে ক্ষমতায় ছিল, তখন বঙ্গবন্ধু জেলে। তো তখন ওই সভাপতি হলেন মাওলানা ভাসানী। ওনাকে তখন আবার কেন্দ্রে ছিলেন ওই গোলাম মোহাম্মদ এবং ইস্কান্দার মির্জা, তারা ছিল মূলত আমলা, সরকারি আমলা। তাই কিন্তু তারা এসে গেল, একজন বড়লাট হলেন, পরবর্তীকালে মানে ইস্কান্দার মির্জা সে প্রধানমন্ত্রী হলেন। তো এই তাদের যে আওয়ামী লীগ এবং এই যুক্তফ্রন্টকে কিভাবে আলাদা করা যায়, শেরে বাংলাকে একরকম বুদ্ধি দিয়ে যে তুমি তো হতে পারবে না, তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হলো, বলল যে সে অখণ্ড পাকিস্তানের দুশ্মন, এরকম করে তার বিরুদ্ধে করা হলো, নানা রকম প্রচার প্রপাগান্ডা, নেগেটিভ প্রচারণা। তো এই ভাঙন ধরানোর জন্য মূলত এটা করা হয়েছিল যে তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিছুতেই তারা, যেহেতু 54 সালের একটা অভিজ্ঞতা তাদের ছিল, নির্বাচনের অভিজ্ঞতা, তো পরবর্তীকালে তাদের এই ভাঙন ধরাতে গিয়ে ভাসানীকে করলো যে তুমি তো কিছুই পাও না, আওয়ামী লীগের ক্ষমতাসীন দল হলো, মানে আওয়ামী লীগের সভাপতি, অথচ কেন্দ্রে প্রধানমন্ত্রী হলো সরওয়ার্দী, আর হলো আতাউর রহমান এই পূর্ব পাকিস্তানে রাজ্য সরকারে। তো তাহলে আপনার কি, আপনি তো কিছু পাননি। তো উনিও দেখলেন যে ওইটাতে আসলে উনি কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন এবং আওয়ামী লীগের সমালোচনা করা শুরু করে দিলেন। আওয়ামী লীগ মানে ক্ষমতাসীন দলের, মানে একদিকে সরওয়ার্দীর সমালোচনা করেন আর একদিকে আতাউর রহমানের সমালোচনা করেন। এই সমালোচনা করতে গিয়ে তখন একটা দূরত্ব তৈরি হয় এবং উনি কিন্তু আলাদা দল গঠন করেন, ন্যাপ যেটা হয়, যে কাকবানাইতে গিয়ে সম্মেলন করলেন এবং ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এলেন। এবং সেটা আমি মনে করি যে তখনকার প্রেক্ষাপটে একটা বড় রাজনৈতিক ভুল ছিল ভাসানী সাহেবের। কারণ উনি ওই যে ওনার যদি ওই যদি চিন্তা করতেন যে এটার ইমপ্লিকেশন, এটার পরবর্তী কি হবে, সেটা ভাবলে আসলে উনি আওয়ামী লীগের তখন সমালোচনা করতেন না। এবং তার হাতে গড়া, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি যদি তার সরকারে মানে কেন্দ্রে এবং রাজ্য সরকারে আওয়ামী লীগ ক্ষমতায়, তখন তো মানে এটা সাধারণভাবে যতই উনি থাকুন, কিছু না পেয়ে থাকুন, তার দল ক্ষমতায়, তখন তো ছিল। কিন্তু ওই যে রাজনৈতিক ভুলের কারণে কিন্তু অনেকটা সাফার করতে হয়েছিল। কারণ বাংলা ভাষা
তখনও যদি তারা যদি ক্ষমতায় থাকতো, নিশ্চয়ই আওয়ামী লীগের একটা বড় ইয়া ছিল তখন যে না বাংলা ভাষাকে ইয়া করা, মানে এবং যুক্তফ্রন্ট সব দলেরই কিন্তু একটা ইয়া ছিল যে বাংলা ভাষাকে সর্বস্তরে ইয়া করা, এবং বাঙালি যদি শিক্ষা দীক্ষায় উন্নত হতে পারে তাহলে তো ওদের চেয়ে এগিয়ে যাবে। তখন শোষণ বঞ্চনার যে ইয়াটা, তখন তারা চাকরি ক্ষেত্রে পিছিয়ে ছিল, তারপরে বৈদেশিক বিনিয়োগ বা এখানে যে বিনিয়োগটা ইয়া হতো সেটা সব পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। এখানকার যত উৎপাদিত ওই যে পাটের তো একটা স্বর্ণযুগ ছিল এই অঞ্চলের, সেই পাট বিক্রির সমস্ত টাকা ওরা নিয়ে যেত, ওখানে শিল্প কারখানা হতো, এখানে কিন্তু হতো না। ফলে নানাভাবে যখন নিগৃহীত হলো, এবং বঙ্গবন্ধু তো জেলে, তাকে নানাভাবে দমানোর জন্য ওই জেলেই ছিল একমাত্র নেতা বিশ্বের যিনি 23 বছর জেলেই কাটিয়েছেন তার রাজনৈতিক ক্যারিয়ারে। আবারও আমরা ইতিহাসে আসব এবং ইতিহাসের বাঁকে বাঁকে বায়ান্নের যে প্রভাব রয়েছে তা আপনার কাছে আমরা জানবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালন উপলক্ষে রবীন্দ্র সরোবরে এখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফাতেমা কাউসার। আমরা দর্শক তার মাধ্যমে আপনাদেরকে রবীন্দ্র সরোবরে নিয়ে যাচ্ছি। ফাতেমা কাউসার, কি হচ্ছে রবীন্দ্র সরোবরে? সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতি বছর কিন্তু যখন ফেব্রুয়ারি মাস আসে তারা কিন্তু এই 21 অনুষ্ঠান মালার আয়োজন করে। এবারও তার ব্যতিক্রম নয়, তারা 14 দিন ব্যাপী 21 অনুষ্ঠান মালার আয়োজন করেছিল। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 8 ফেব্রুয়ারি থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনারে এই অনুষ্ঠান মালা শুরু করে, কিন্তু 17 ফেব্রুয়ারি পর্যন্ত তারা আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই আয়োজনটি রাখে। তার পরবর্তীতে 18 ফেব্রুয়ারি থেকে কিন্তু তারা এটি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আয়োজন করে আসছে। আজকে 13তম দিন চলছে, আগামীকালকে কিন্তু এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আয়োজনের সমাপনী। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো গান, কবিতা, নাচ এবং পথনাটক করে থাকে। আজকে তার ব্যতিক্রম নয়। আমি একটা আপনাকে দেখাতে চাচ্ছি, এই মুহূর্তে একজন শিল্পী ভাষা শহীদদের স্মরণে একটি গান পরিবেশন করছেন। ছন্দ যারা অবহেলা করবে, মোদের হাতের মুঠো তাদের বেশি দলবে। ভাই বোনেরা তোলো তোলো জয় ধ্বনি তোলো, তোলো জয় ধ্বনি তোলো। ভাই বোনেরা তোলো তোলো জয় ধ্বনি তোলো, তোলো জয় ধ্বনি তোলো। ও আমার গানের ভাষা, ও আমার প্রাণের ভাষা, ও আমার গানের ভাষা, ও আমার প্রাণের ভাষা, ও আমার মনের ভাষা নিয়ে যারা চিনি মিনি খেলবে, মোদের হাতের মুঠো তাদের বেশি দলবে, মোদের হাতের মুঠো তাদের বেশি দলবে। ভাই বোনেরা তোলো তোলো জয় ধ্বনি তোলো, তোলো জয় ধ্বনি তোলো। ভাই বোনেরা তোলো তোলো জয় ধ্বনি তোলো, তোলো জয় ধ্বনি তোলো। জি, ফাতেমা কাউসার, অনেক ধন্যবাদ। আমরা আবারও সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান দেখানোর জন্য আপনার কাছে যাব। আমার মনে হয় তাহলে 66-র যে আমাদের যে 6 দফা আন্দোলন, সেখানেও কি ভাষা আন্দোলনের প্রভাব আছে? আপনি যেটা বলছিলেন যে এটা খুবই চমৎকারভাবে যে ইতিহাসের বাঁকে বাঁকে 21-এর যে প্রভাব, সেটা আপনি দেখেন যে তারপরে এই যেই ইতিহাসের ওই জায়গাটা যদি আসি, 54 সালে আইয়ুব খান ওনাকে সামরিক আইন প্রশাসক হিসাবে নিয়োগ দিলেন ইস্কান্দার মির্জা। উনি তখন বলেছিলেন এর কেউ সমালোচনা করতে পারবে না, এবং কেউ বৃদ্ধাচরণ করলে তাকে দেশ ছাড়তে হবে। পরবর্তীতে দেখা গেল তাকেই দেশ ছাড়তে হলো, অর্থাৎ এই সামরিক আইন প্রশাসক হওয়ার পরপরই ইয়াকে বাইরে পাঠিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির আসনে তিনিই বসলেন, প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব খান। ইয়াকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন তাকে। তো ইতিহাস এটাই, প্রকৃতির বিচার যে সেটাই আমরা দেখতে পেয়েছি ইস্কান্দার মির্জার ক্ষেত্রে। তিনি মহিরুহ ছিলেন, এত ক্ষমতাধর, তার মতো এরকম হয়তো আর কেউ ছিল না এরকম তিনি ভাবতেন, কিন্তু আলটিমেটলি তাকেও বিদায় নিতে হলো। পরে আসলো সামরিক শাসন, এবং এসেই আবার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার এবং এই দুঃশাসনের রাজনীতি। সে নির্বাচনের ধারে কাছেও নাই, কিন্তু সে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তো সমস্ত কিছু, রাজনীতি নিষিদ্ধ, মিছিল মিটিং নিষিদ্ধ, সব কিছু নিষিদ্ধ। আলটিমেটলি পূর্ব বাংলায় তো ওই মিছিল, ইয়ার পক্ষে ছাত্রীরা সবাই এই মিছিল বের করে এবং প্রতিবাদ করতে থাকে। বঙ্গবন্ধু জেলে,
এই অবস্থায় যখন দেখলো যে নিপীড়ন নির্যাতনের পরিমাণ এতটাই বেড়ে গেল যে আসলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে এবং আসলে স্বাধিকারই একমাত্র পথ, এছাড়া আর কোনো বিকল্প নাই। এই স্বাধিকারের এই যে 6 দফা কী করে এলো, বঙ্গবন্ধু জেলে উনি নিজেই ভাবলেন যে আসলে স্বাধিকার কি বিষয় আসা উচিত আমাদের এই দাবি তোলার জন্য। তখন উনি এটা 6টা দফা নিজেই লিখলেন। লেখার পরে উনি বাই দিস টাইম আবার মুক্ত হলেন, আবার তাজউদ্দিন সাহেবকে ডাকলেন এবং তাজউদ্দিন সাহেব কিন্তু তার সেই ওই 46 সালে ওই কলকাতায় বসে প্রথম তাকে দেখেন যে এরকম তার নাম শুনছি, ওনাকে আমি দেখব। তখন থেকে উনি তাকে কিন্তু নেতা মানছেন এবং ওই সময় থেকে তাদের যে আস্থার সম্পর্ক, শুধু বঙ্গবন্ধু একবারই বলেছিলেন যে তাজউদ্দিন অনেকে অনেক কিছু বলবে আমার বিরুদ্ধে, তোমার সঙ্গে ভাঙন ধরাতে চাইবে, কিন্তু আমার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। উনি তখন কথা দিয়েছিলেন এবং আমরা পরবর্তীকালে তার ইতিহাসে দেখি যে উনি আস্থা বা বিশ্বাস ভঙ্গ করেননি। তো সেই জায়গাটায় আসি যে 6 দফা লেখার পরে উনি তাজউদ্দিনকে তার বাসায় ডাকলেন। তাজউদ্দিন আসলেন, দেখাইলেন যে দেখো তো এটা ঠিক আছে কিনা। উনি পরে তো মানে রীতিমতো বিস্মিত যে এটা কি মুজিব ভাই, আপনি এটা কি লিখছেন? বলে যে দেখো ঠিক আছে কিনা। বলে যে খুবই অসাধারণ। তো তারপরে উনি বললেন যে তুমি তারপর এই রহমান সোবহান এখন অধ্যাপক, আর আনিসুর রহমান উনি অর্থনীতির অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন ইয়াং শিক্ষক। বঙ্গবন্ধু এই শিক্ষাবিদ বা শিক্ষক বা মেধাবীদের খুব মূল্যায়ন করতেন। তো উনি বললেন যে এটার ভাষা টাষা তুমি একটু দেখায় আনো, আমি তো লিখছি আমার মতো করে, তুমি একটু দেখাও তো তাদেরকে, দেখায় তারপরে ঠিক করে আনো। ঠিক করতে দিলেন, আবার তাকে জেলে নিয়ে গেল। তারপরে উনি আবার মুক্ত হলেন। মুক্ত হওয়ার পরে এই 6 দফা নিয়ে আবার বসলেন। বসার পরে বললেন যে কি এটা ঠিক আছে কিনা। বলে যে হ্যাঁ, তারা তো দেখে দিচ্ছে এবং ভাষা তারা হয়তো একটু ভাষা মাজা করছে, কিন্তু সব ঠিক আছে। তারপরে এই যে ডক্টর কামাল তখন খুবই প্রমিজিং একজন অ্যাডভোকেট, তো আইনগত দিকটা ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য আবার তাকে দেখানো হলো। দেখার পরে তখন এখন এই 6 দফা কি করে ঘোষণা করবেন, এই 6 দফা তো ঘোষণা করতে হবে। তখন উনি বললেন এই আলোচনা চলছে যে এটা কি করা যায়, আইয়ুবের সঙ্গে আলোচনা করি। তখন তো সেই মানে সামরিক আইন প্রশাসক, তো তার সঙ্গে বলে যে তাইলে তো আপনাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিবে, তাইলে আপনি এটা আলোচনাই করা যাবে না। তখন তাহলে কি করা? তখন বললেন যে করাচিতে, তখন লাহোরে একটা সর্বদলীয় দলের মানে সব রাজনৈতিক দলের একটা সম্মেলন ডাকা হলো। সেখানে বঙ্গবন্ধু আমন্ত্রিত ছিলেন। বললেন যে ওখানে এক ফাঁকে উনি 6 দফার ঘোষণা দিবেন। তখন ডক্টর কামাল এবং তাজউদ্দিন তারাও এগ্রি করলেন যে না, এটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই ইয়াতে উনি যোগদান করলেন ঠিকই, কিন্তু যে কোনোভাবে হোক তারা হয়তো টের পেয়েছিল যে বঙ্গবন্ধু কিছু একটা করতে চাচ্ছে, শেখ মুজিব, যে সে এখানে হয়তো কিছু একটা গোলমাল বাজাবে, এরকম একটা তার ইয়া ছিল। তো তাকে আর ওই 6 দফা ওখানে পড়তে মানে ঘোষণা করতে দেওয়া হয়নি। অন্যান্য বক্তৃতা দিছে, যখন বুঝতে পারছে যে সে কিছু একটা ঘোষণা দিবে তখন তাকে থামিয়ে দেওয়া হয়। এখন এক ধরনের ইয়া যে আসলে এখন কি করব, এটা তো ঘোষণা করতে হবে, পত্রিকায় আসতে হবে, মিডিয়াতে এটা আলোচনা হইতে হবে। উনি করাচিতে ফিরে আসলেন লাহোর থেকে। ওখানে এসে উনি বললেন যে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। সব সাংবাদিক ডাকলেন। তখন কিন্তু এই পাকিস্তানের টোটাল মিডিয়া করাচি কেন্দ্রিক, করাচি থেকেই সমস্ত বিশ্বের মিডিয়াগুলি, ওখান বিবিসি বলেন মানে অন্যান্য সকল আন্তর্জাতিক যে গণমাধ্যম সব ওই করাচি কেন্দ্রিক, সবাইকে ডাকলেন। তখন বঙ্গবন্ধু তো একটা মানে শেখ মুজিব বিশাল একটা ব্যাপার, তখন মানে তার জেল জুলুম খাটার পরে তার তো আর প্রমিজিং, এটা তারাও বুঝতে পারতেছিল। ওখানকার পশ্চিম পাকিস্তানের তো তাকেই বেশি দাবিয়ে রাখার চেষ্টা। তখন উনি সংবাদ সম্মেলন ডেকে ওখানে ঘোষণা করে দিলেন 6 দফা, এবং 6 দফা সমস্ত মিডিয়াতে 6 দফার ইয়াটা আসলো এবং সেখানে স্পষ্ট তিনি এই দাবিগুলি তুললেন। এই যে 6 দফা, এইটা কিন্তু এই 21 থেকে এই 66-র 6 দফা, এবং 6 দফাই ধীরে ধীরে বাঙালি জাতির স্বাধিকারের প্রতীক হয়ে আসলো এবং সেটাই মূলত বাঙালি জাতির মুক্তি সনদে পরিণত হলো 6 দফা। আমরা একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরও নানান বিষয় নিয়ে আমরা জনাব মোস্তফা কামালের বিশ্লেষণ শুনবো এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে আছেন, সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতি নিচ্ছি।
আবারও স্বাগত জানাচ্ছি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আলোচনায় আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। তারপরেও আমরা শহীদদের স্মরণে আয়োজিত নানা অনুষ্ঠানের খবর আমরা আপনাদেরকে জানাবো। বইমেলাতে আরেকবার যেতে পারি, সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। শেখ জায়েদ, কি অবস্থা এখন বইমেলায়? যারা আসছেন তারা কি বলছেন? সাদীপ, এখন কিন্তু ঠিক জমজমাট মেলা, যেহেতু আর 1-1.5 ঘন্টা পরে আজকের মেলা শেষ হবে, আজকের দিনের মতো, এবং ক্রেতারা আসছেন, পাঠকরা আসছেন, বই কিনছেন। একটু আগে যেমনটি জানাচ্ছিলাম, ঠিক আমার পিছনে দেখবেন যে অনেকে আছেন এখানে। আমরা একটু আগে যেটি বলছিলাম যে তরুণদের মধ্যে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো, এবং কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লেখকরা কিন্তু অটোগ্রাফ দিচ্ছেন তাদের যে বইগুলো রয়েছে, উপন্যাস, গল্পের বই যেগুলো প্রকাশ পেয়েছে সেগুলোতে পাঠকরা যারা কিনছেন সেই বইগুলোতে কিন্তু অটোগ্রাফ দিচ্ছেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করছি আপনার সঙ্গে। আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনার এই বইটি মানে কি বই, মানে কিসের বই লিখেছেন আপনি? এবং কবিতা গ্রন্থ, কাব্যগ্রন্থ। জি, কততম কাব্য? এটা আমার প্রথম কাব্য। জি। কবে প্রকাশ হলো, কেমন সাড়া দিচ্ছে? এটি এই বইমেলায় প্রকাশিত হয়েছে। সারা মোটামুটি ভালো, কারণ আমার যারা পরিচিত জন চিনেন, জানেন, এবং ছাত্র জীবন থেকে লেখালেখি করে এই সুবাদে এটির কাটতি বেশ। কাজী শাহজাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন লেখকের সঙ্গে, কবির সঙ্গে, যিনি কবিতার বই লিখেছেন। এখানে আরও অনেকে আছেন। আমরা তরুণদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বই কিনলে আজকে? 3টা বই কিনেছি। একটি হলো মোহাম্মদ জাফর ইকবাল সাহেবের সময়, একটি হলো হুমায়ুন আহমেদের হিমুর আছে জল, একটি হলো কাজী শাহজাহান, যে উনার আর কি, উনি আমার বাবার কলিগ, উনার কবিতার বই। তুমি কি আরো আসছিলে এই বছর? আরো কি বই মেলা এসেছিলে? জি, আরেকবার এসেছিলাম। কোন ধরনের বই বেশি ভালো লাগে? আমার হুমায়ুন আহমেদের বই বেশি ভালো লাগে। হুমায়ুন আহমেদের বই বেশি ভালো লাগে। আমরা একজন তরুণের সঙ্গে কথা বলছিলাম যে 3টি বই কিনেছে বই মেলা থেকে, এবং এখনও হুমায়ুন আহমেদ কিন্তু সবার মধ্যেই আছেন এবং সেরকম জনপ্রিয়তা নিয়েই তিনি আছেন। আমরা একটু বইয়ের বেচাকেনা যদি দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এই সব কটি স্টলেই কিন্তু বইয়ের একেবারে বেচাকেনা চলছে, জমজমাট বেচাকেনা। এবং আমরা এখানে এখনও কিন্তু শিশুদের অবস্থান দেখতে পাচ্ছি। শিশু প্রহর যদিও ছুটির দিনের সকালে থাকে। আমরা একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। কেমন বেচাকেনা এবার? এখানে খুব ভালো বেচাকেনা চলছে। মানে কি ধরনের বই বেশি হচ্ছে? এই শিশুদের, বড়দের মিলে সব ধরনের বই বেচাকেনা বেশি। মানে তরুণ লেখকদের বই বেশি বেচাকেনা হচ্ছে, না যারা আমাদের একেবারে বিখ্যাত লেখক যারা রয়েছেন তাদের বই বেচাকেনা? আসলে কোনটা, কি অবস্থা আমাদের? না, সবার বই বেচা কিনা হচ্ছে। এবার আমার একটা তরুণ লেখকের একটা বই বের হয়েছে, জীবনের জল তরঙ্গ। এই বইটা প্রচুর সেল হচ্ছে, যা দেখতেছেন সবাই এই যে জীবনের জল তরঙ্গ কিনতে আসছে। অতএব প্রবীণদের সাথে সাথে তরুণদের বইও প্রচুর বিক্রি হয়। জি, এবার মেলা খুব পরিপাটি, পাঠক সমাগম খুব বেশি, বিক্রি খুব ভালো। অতএব এবারকার মেলার পজিশন আমরা লাভবান, এবং এবারকার মেলার পরিবেশ খুবই ভালো। আমরা একজন বিক্রেতার সঙ্গে, একজন মানে স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলছিলাম, সার্বিক অবস্থা জানতে চেয়েছিলাম মেলার ওনার কাছ থেকে। আমরা ঠিক এই পাশটায় যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখনও কিন্তু প্রচণ্ড রকম উপস্থিতি রয়েছে। ক্রেতা, দর্শনার্থী, পাঠক সবারই উপস্থিতি রয়েছে, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন এই মেলায় অংশগ্রহণ করতে, এবং মেলা থেকে তাদের পছন্দের বইগুলো কিনে নিয়ে যেতে, এবং তারা বই কিনছেন। এবং এই বই কেনা কিন্তু চলতেই থাকবে আগামীকাল 21শে ফেব্রুয়ারি, এবং হয়তো কালকে সবার পোশাকের রং চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কিন্তু বইয়ের বেচাকেনা একেবারে পুরো ফেব্রুয়ারি জুড়েই চলবে। এই মুহূর্তে বইমেলায় এখনও জমজমাট বেচাকেনা চলছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরাও সেটি দেখেছেন। তো এই ছিল এখনকার মতো, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। শেখ জায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে যেহেতু শেষ দিকে আছি, জনাব মোস্তফা কামাল, একটি অর্জন হয়েছে যে পৃথিবীর সব দেশ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, বাংলার সম্পর্কে তারা জেনেছে, বাংলা ভাষা সম্পর্কে তারা জেনেছে। কিন্তু আরও একটি বিষয়, বড় বিষয় সামনে রয়ে গেছে, সেটি হলো জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। সেটা কবে নাগাদ হতে পারে, সেই সম্ভাবনা কতটুকু? আপনি দেখেন যে বঙ্গবন্ধু 72 সালে জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন সেটা কিন্তু বাংলায়, এবং পরবর্তীকালে মানে
শেখ হাসিনাও তার কন্যা ভাষণ দিয়েছেন। আপনি যদি একটু সংক্ষেপে কয়েকটা লাইন বলি যে ইতিহাসের হাত ধরে আপনি ধরেন ভাষা আন্দোলনের কিং মেকার ছিল বঙ্গবন্ধু, তারপরে তার ধারাবাহিকতায় আপনি ৭১ যে আসে স্বাধিকার এবং স্বাধীনতা, সেটাও বঙ্গবন্ধুর হাত ধরে এবং তার নেতৃত্বে। উনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে, কিন্তু পারেননি। তাকে যেহেতু ঘাতকেরা তাকে হত্যা করেছিল, তার কন্যার হাত ধরে আজকে দেখেন যে এই যে আন্তর্জাতিক মাতৃভাষার যে স্বীকৃতি, সেটা কিন্তু শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখনই এই স্বীকৃতি লাভ করে। এবং এটা সত্যি যে এটাকে তুলে ধরা যে আসলে বাংলা ভাষা কী করে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা পেল, বা বাঙালি জাতির যে এই যে হাজার বছরের ইতিহাস, সেটা জাতি হিসাবে স্বীকৃতি লাভ করা। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, বাঙালি জাতি হিসাবে এই স্বীকৃতির কিন্তু পেত না। একইভাবে বাংলা ভাষাটা এই লেভেলে আসা যে একটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রভাষা এবং দাপ্তরিক ভাষা সব কিছুই বাংলা। তো সে কারণেই কিন্তু আজকে স্বাধীনতা না হলে এই জায়গায় বাংলা পৌঁছতো না। আজকে জাতিসংঘের যে দাপ্তরিক ভাষা সেটা হওয়া, যে এখনো যদি আপনি দেখেন যে অন্যান্য ভাষাগুলির সাথে তুলনা করে এটা কিন্তু অষ্টম বা সপ্তমের জায়গায় জনগোষ্ঠীর হিসাবে ওই জায়গায় আছে। কিন্তু এটা জাতিসংঘেরও উচিত, এবং আমার মনে হয় যেহেতু এটা খুব অত বেশি দূরে নয়, যেহেতু ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এবং এটা অবধারিত না বিশ্বের দেশগুলি পালন করে, কিন্তু এটা তাদের কাছে তো এই তালিকাটা যায় যে হ্যাঁ এটা একটা অপশনাল হলেও আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলার যে একটা তাহলে একটু সোচ্চার হওয়ার সময় এসেছে। অবশ্যই আমরা আবারও আসছি, একটু রবীন্দ্র সরোবরে যাই। সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান, সেখানে আছেন ফাতেমা কাউসার। আপনাকে যেমনটি একটু আগে জানাচ্ছিলাম যে রবীন্দ্র সরোবরে কিন্তু অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু 14 দিন ব্যাপী আয়োজন শুরু হয়েছে। আজকে তার 13তম দিন চলছে, আগামীকালকে কিন্তু এই আয়োজন শেষ হবে। আপনাকে একটু আমার পেছনে একটু দেখাতে চাচ্ছি যে অমর 21শে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে অমর 21শে অনুষ্ঠান মালা এবং সবার উপরে মানুষ সত্য তাহার উপর এই প্রতিপাদ্য নিয়ে তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আজকে তার 13তম দিন চলছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে ভাষা শহীদদের স্মরণে আসলে তারা গান, কবিতা, নাচ এবং প্রতিদিনই 2টি করে পথনাটক করে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি এই মুহূর্তে একটু দেখাতে যাচ্ছি আসলে মঞ্চে নাচ চলছে, সেটা একটু দেখাতে। চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন ধন্যবাদ ফাতেমা কাউসার। একদম শেষ দিকে আসছি অনুষ্ঠানে, এবার আপনার শেষের কথাগুলো শুনবো। আসলে বাংলা ভাষা যেটা বলা হচ্ছিল যে এই দেখেন ইয়াং ছেলেমেয়েরাও, মানে এখন যারা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও বলছে যে বাংলার প্রতি যথেষ্ট সম্মান দেখানো হচ্ছে না, বা বাংলাকে যেই মর্যাদা দেওয়া উচিত সেটা দেওয়া হচ্ছে না। এটা শুধু সরকার করলেই হবে না, এটা ব্যক্তি বিশেষেরও সচেতনতার দরকার। একজন সাধারণ মানুষ, আপনি যে টিভিতে বা রেডিওতে যিনি এই প্রেজেন্টার যিনি কথা বলছেন, তাকে তো বলা হয়নি যে তুমি ইংরেজি বাংলা মিশিয়ে এক ধরনের উদ্ভট ভাষা ব্যবহার করো। তাকে তো কেউ নির্দেশ দেয়নি, সে নিজে একটা স্টাইল বানাচ্ছে। এটা কেন? এটা তো তরুণ প্রজন্ম যারা স্কুল কলেজ বা নতুন প্রজন্ম যারা, তারা তো বিভ্রান্ত হচ্ছে। আজকে নাটকের ভাষা আপনি যদি দেখেন, কেউ নোয়াখালীর ভাষায় কথা বলছে, হ্যাঁ, আবার কেউ চিটাগংয়ের ভাষায়, কেউ বরিশালের ভাষায়। আপনি আঞ্চলিক ভাষায় হবে নাটক, সেটা দু একটা বা মুষ্টিমেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন টিভি খুললেই কোনো নাটক সব আঞ্চলিক ভাষা। একটা শিক্ষিত ছেলে সেই আঞ্চলিক ভাষায় কথা বলে, আপনার বন্ধুর সঙ্গে কি আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন? তাহলে টিভি নাটকে কেন? আপনি কাকে, এই প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছেন? এই প্রজন্ম কি শিক্ষা পাচ্ছে? বা সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, এটা সেই মানে সামরিক সরকারও নানা রকম সমন জারি করেছিল যে এগুলা করতে হবে, বা এই আদেশ জারি করেছিল, কিন্তু সেগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। তাহলে কেন? এই সচেতনতাগুলি এই শিক্ষিত জনগোষ্ঠীর করা দরকার। সেটা না করলে, প্রত্যেক ব্যক্তির যদি এই সচেতন না হয়, তাহলে এই সর্বস্তরের বাংলা ভাষা শুধুমাত্র আমাদের স্লোগানেই থাকবে, কাজে পরিণত হবে না। আপনাকে জনাব মুস্তাফা কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এবং শহীদ দিবস পালনের সব খবরাখবর জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। এরপর আমরা আপনাদেরকে খবর দেখাবো। আমরা বিদায় নিচ্ছি এখনকার মতো।